আসসালামু আলাইকুম। ওরা তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে কথা বলি, আমরা হার্টের উপরে কথা বলবো, বাচ্চাদের হার্টের সমস্যার উপরেই কথা। তোমরা কেমন আছো? সবাই ভালো নিশ্চয়ই। তো আমরা একটু মনোযোগ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখবে যে সমস্যাটা আমাদের জন্য খুবই বুঝতে সুবিধা হবে। প্রথমে হলো যে এই ছবিটার সাথে তো আমরা সবাই মোরাললেস পরিচিত। এটা এখন দেখি তো শুধু কার্ডের মধ্যে না, সব জায়গায় এটা থাকে। ইটস এ সাইন অফ লাভ। হ্যাঁ, তাহলে এইটা অর্থ হলো যে মানে আমরা কাউকে ভালোবাসি, তাই না? তো আসলে আমরা এইটা নিয়েই কথা বলবো যে এটা তো একটা সুস্থ হার্টের প্রতিকৃতি, যার মাধ্যমে আমরা মানুষকে ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা এই সিম্বলের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি। এবং তার অন্তরালে আছে কিন্তু এইটাই, দিস ইজ দ্য পিকচার অফ এ হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস। এইটাই অ্যাকচুয়ালি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। মানুষের যখন সৃষ্টি হয়, মায়ের পেটের মধ্যে যখন ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণটা এবং জাইগোট তৈরি হয়, জাইগোট তৈরি হওয়ার পর ক্রমাগতভাবে সেল ডিভিশন হতেই থাকে। এবং যখন একটা এমব্রায়োর বয়স 3 উইকসের কাছাকাছি চলে যায়, তখনই কিন্তু হার্ট প্রথম তার বিট শুরু করে দেয়। তো সেই বিট যে শুরু হলো, এটা আজীবন ধরে চলতে থাকলো। এবং এই বিটিং, একটু ইন্টারাপ্ট করি স্যার, আমাদের ওই স্লাইডটা দেখা যাচ্ছে না, বা মেবি ছবিটা আসতেছে না, বা এরকম। ছবি আসছে না? এই যে ছবিগুলো যাচ্ছে না? না স্যার, এখন সবগুলো আসছে। একটু আবার একটু ফুল স্ক্রিন দিয়ে দেন প্রথম থেকে, ফুল স্ক্রিন দাও তো। বা শুরু যেটা দেখছেন, কিন্তু একটু ফুল স্ক্রিনটা দিয়ে দেন। ফুল স্ক্রিনটা কোথায়? ওই যে মানুষের যখন সৃষ্টি, এখন কি দেখা যায়? হ্যালো, হ্যাঁ, এখন এখনো ওইভাবেই কালো আসতেছে। আসলে কেন এরকম হচ্ছে? আচ্ছা, আমি একটু স্যার একটু এখন দেখি। কি হয়? একটু স্যার, একটু ফুল স্ক্রিনটা দিয়ে দেন, আবার একটু দেখি। এই যে ফুল স্ক্রিন দেওয়া তো। কেন হলো? স্যার, আপনার ফোনে কি দেখা যাচ্ছে ভিডিও, মানে ভিডিওটা কি ফুল না, স্ক্রিনে আসতেছে? না, ফোনের ভিডিওটাতে আমার এখানে আসতেছে না স্যার, আমার এখানে ফুল স্ক্রিনে ভিডিওটা আসতেছে না। সেক্ষেত্রে হ্যাঁ, না না না, ওটা তো স্ক্রিন হলো না। ফুল স্ক্রিন তো এইটা, এটা দেখা যায়। ওই যে, হ্যাঁ, এই ওমর ফারুক, ফুল স্ক্রিন করলে কালো হয়ে যায়। স্যার, শেয়ারটা আবার একটু স্টপ করে দিয়ে আবার দিয়ে দেন, তাহলে হতে পারে। আচ্ছা দেখি আবার ঘুরাই যাও তো।
শেয়ারটা আবার স্টপ করো তো, তুমি বোঝো না একটু? জি স্যার, স্যার যে স্টপ শেয়ারটা দিয়ে আবার একটু স্টার্ট করে দেন। স্টপ শেয়ার না, স্টপ স্ক্রিন, স্টপ শেয়ারটা দিয়ে দেন। শেয়ার স্ক্রিন ওইটা। হ্যাঁ জি জি, আবার আবার শেয়ার স্ক্রিনটা দিয়ে দেন। জি জি, এখন পাওয়ার পয়েন্টটা ওপেন করে আবার একটু, হ্যাঁ এখন এটাকে ফুল স্ক্রিন করে, হ্যাঁ এখন মনে হয় চলে আসবে। নেক্সট স্লাইডে এবার দেখা যায়, জি এবার স্যার, দেখা যাচ্ছে? স্যার চলে আসছে। হ্যাঁ স্যার প্লিজ কন্টিনিউ করেন স্যার। জি হচ্ছে জি না? জি জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি ওকে, থ্যাংক ইউ। জি জি, অল ওকে তো স্যার। জি স্যার। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা উইল বি ডিসকাসিং অ্যাবাউট দি প্রবলেমস অফ হার্ট ইন চিলড্রেন। তো এখানে আমি প্রথম যে ছবিটা দেখিয়েছি, আমরা এই সিম্বলটা কিন্তু সবসময় ব্যবহার করি সাইন অফ লাভ, এবং এটা সাধারণত আমরা বহিঃপ্রকাশ করি যে আমরা কাউকে ভালোবাসলে। তো এটা, এই ছবিটা চারিদিকে যেভাবে লাল আছে তাতে মনে হয় ইটস এ গুড হার্ট, এবং আমাদের বেঁচে থাকার জন্য এইরকম একটা গুড হার্টেরই দরকার হয়। কিন্তু এই সিম্বলের অন্তরালে যে ছবিটা আছে এটি হলো রিয়েল হার্ট। এই রিয়েল হার্টটা আমাদের চেস্টের মধ্যে থাকে, এবং ইট ইজ জাস্ট কনসিস্টিং অফ হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস। দিস ইজ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের পারফরমেন্সের উপরেই কিন্তু আমরা টিকে আছি। আমরা যদি এমব্রায়োলজির দিকে একটু রিক্যাপিচুলেট করি, তাহলে মানুষের যখন সৃষ্টি হয় উইথ দ্য ফরমেশন অফ জাইগোট, এবং সেই জাইগোটটা থেকে বাইনারি ফিশনের মাধ্যমে সেলুলার প্রলিফারেশন হতে থাকে, এবং হতে 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 একটা ভ্রূণ তৈরি হয়, এবং এই ভ্রূণের বয়স যখন 3 সপ্তাহ মতো যায়, তখনই কিন্তু তার প্রথম হার্ট বিটিং শুরু করে, এবং সেই যে বিটিং শুরু হয়, অর্থাৎ তার জীবনটা কিন্তু শুরু হয়ে গেল, এবং এই জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু এই হার্ট বিট করতেই থাকে। তাহলে এই হার্টের মধ্যে আমরা যদি এখানে একটু অ্যানাটমি কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস পোর্শন, এই পোর্শনটা কিন্তু হলো হার্ট প্রপার, এবং এর গায়ে এর 3টে লেয়ার থাকে। সর্ববাইরে যেটা থাকে সেটাকে বলে আমরা পেরিকার্ডিয়াম, তারপরে হলো মায়োকার্ডিয়াম, এন্ড ভিতরে থাকে যেটা এন্ডোকার্ডিয়াম। এবং এই হার্টের রক্তনালী, রক্ত সাপ্লাই, ব্লাড সাপ্লাই ফ্রম করোনারি আর্টারিজ, এবং নার্ভ সাপ্লাই ফ্রম অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এইগুলো হলো সামগ্রিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি খেয়াল করি যে একটা মানুষের যে পারফরমেন্স, একটা মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে, খেলছে, সাঁতার কাটছে, জাম্প করছে, এই প্রত্যেকটা পারফরমেন্স, যার যত হার্ট ভালো থাকবে তার পারফরমেন্সটা তত ভালো হবে। অর্থাৎ গুড হার্ট, গুড কন্ট্রাকশন, গুড পারফরমেন্স। সুতরাং মানুষের কার্যক্রম, অ্যাক্টিভিটিস, মোটর অ্যাক্টিভিটিসকে যদি ঠিক মতো রিপ্রেজেন্ট করে একটা গুড হার্ট, যার ভালো হার্ট থাকে তার পারফরমেন্স ভালো হবে, এবং যার হার্ট খারাপ হবে অর্থাৎ ডিজিজ হবে, তাহলে তার পারফরমেন্স কম হবে। এবং একই সাথে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, হার্টের মেন কাজটা হলো কি, ইট উইল রিসিভ ব্লাড ফ্রম সিস্টেমিক অ্যাজ ওয়েল অ্যাজ পালমোনারি সার্কুলেশন, এবং তারপর সেটা ইজেক্ট করে সমস্ত শরীরে এটাকে পাঠিয়ে দেওয়া। তো কোনো সময় যদি কোনো হার্ট যদি দুর্বল থাকে, কোনোভাবে অসুস্থ থাকে, তাহলে কিন্তু তার এই ইজেকশনটা ভালো হয় না, এবং সেক্ষেত্রে এই মানুষটা সাফার করে, এবং তার নানাবিধ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হয়। তো আজকে আমরা হার্ট ডিজিজ ইন চিলড্রেন নিয়ে কথা বলবো, অ্যান্ড ফাইনালি উইল বি কনসেন্ট্রেটিং অন দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এই হার্টটা কিভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে। সো অ্যাট ফার্স্ট উইল বি concentrating on the diseases of the myocardium, then disease of the endocardium, disease of the pericardium, and disease of the conducting system. আমাদের এই হার্টের 3টে লেয়ারের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা হলো কন্ডাক্টিং সিস্টেম, এবং এই কন্ডাক্টিং সিস্টেমই কিন্তু নর্মাল পেস মেনটেন করে কিন্তু হার্ট বিটিংটাকে কন্ট্রোল করে। সুতরাং হার্ট ডিজিজে কিন্তু এই
তিনটে লেয়ারের বাইরেও কন্ডাক্টিভ সিস্টেমটাকে ইনক্লুড করতে হবে। তাহলে আমরা দেখি এই যে ডিজিজগুলো হতে পারে অ্যাকোয়ার্ড, অর্থাৎ জন্মের পরপরই যে কোনো রকমের অসুস্থতা এটা হতে পারে, যেটাকে বলে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। এবং অ্যাট দ্য সেম টাইম ইট ক্যান অলসো হ্যাপেন সিন্স বার্থ, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থায় কোনো অ্যাডভার্সিটির মধ্যে যদি ওই ভ্রূণটা, ওই ফিটাসটা যদি এক্সপোজড হয়, তাহলে কিন্তু তার এই হার্টের ডেভেলপমেন্টটা, সিনথেসিসটা কিন্তু বাধাগ্রস্ত হয় এবং সেক্ষেত্রে সে জন্ম নেয় একটা ডিফেক্টিভ হার্ট নিয়ে। তাহলে আমরা সামগ্রিকভাবে হার্ট ডিজিজ ইন চিলড্রেনকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো কনজেন্টাল হার্ট ডিজিজ, অর্থাৎ একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের সময় তার অলরেডি একটা ডিফেক্টিভ হার্ট নিয়ে সে জন্ম নেব। আর একটা হলো অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, তার অর্থ হলো সে ভালো হার্ট নিয়ে জন্ম নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এনভায়রনমেন্টাল কোনো ইনফ্লুয়েন্সের প্রভাবে তার হার্টের কোনো একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্তটা হতে পারে আইদার ইন দ্য মায়োকার্ডিয়াম, আইদার ইন দ্য এন্ডোকার্ডিয়াম অর পেরিকার্ডিয়াম অর ইন দ্য কন্ডাক্টিং সিস্টেম। তাহলে আমরা এখানে একটা রিক্যাপিচুলেট করি হোয়াট আমরা আমাদের যে ব্রেনস্টর্মিং করি যে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ কি কি কারণে হতে পারে। তো আমরা যদি মনে করি যে আমাদের বাত জ্বর বলে একটা রোগ আছে আমাদের, যেটাকে বলা হয় রিউম্যাটিক ফিভার, এই রিউম্যাটিক ফিভারটা কিন্তু অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কমন প্রবলেম। এই বাত জ্বরটা হয় ছোট বয়সে, বাচ্চাদের ভিতরে হয়, 5 থেকে 15 বছর বয়সের মধ্যে বেশি হয়, এবং এটা বেশি হলে পরে এর প্রভাবে যে হার্ট ডিজিজ হয় সেটা কিন্তু অ্যাডাল্ট অনসেট। তো সুতরাং acute rheumatic fever is one of the important cause of acquired heart disease. তাহলে একটা হলো। 2 নম্বর হলো it can be related to any form of infection, এবং এক্ষেত্রে ভাইরাল ইনফেকশন is most important. So acute myocarditis, যেটাকে কক্সিকি ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে। তারপরে হলো অন্য ইনফেকশন, পার্টিকুলারলি টিউবারকুলোসিস কিন্তু মনে রাখতে হবে মায়োকার্ডিয়ামকে আক্রমণ করে না, তবে টিউবারকুলোসিস কিন্তু পেরিকার্ডিয়ামকে ইনভলভ করে এবং সেক্ষেত্রে পেরিকার্ডাইটিস হয় এবং একই সাথে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়। তো এই দুটো গেল। অনেক সময় কোনো নিউট্রিশনাল ডিসঅর্ডারস, পার্টিকুলারলি যদি ভিটামিন B1 ডেফিসিয়েন্সি থাকে, যেটাকে আমরা বলি বেরি হয়, সেই বেরির একটা ফর্মে কিন্তু এই হার্টে প্রবলেম হতে পারে। এছাড়া আরো অনেক আছে, যেমন ডায়াবেটিসে কিন্তু মায়োকার্ডিয়াম আক্রান্ত হয়, যেটাকে বলে ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, এরকম ভাবে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ হতে পারে। তাহলে আমরা সেগুলো একটু রিক্যাপিচুলেট করি। যে তাহলে প্রথমটা বলেছিলাম অ্যাকিউট রিউম্যাটিক হার্ট ডিজিজ, যে রিউম্যাটিক হার্ট ডিজিজের জন্য যদি রিকারেন্ট হয়, বারে যদি রিউম্যাটিক ফিভার হয়, তাহলে কিন্তু হার্টের ভালভ গুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং আমরা জানি আমাদের হার্টের মধ্যে ভালভ আছে কি কি, একটা হলো রাইট সাইডে আছে ট্রাইকাসপিড ভালভ, বাম সাইডে আছে মাইটাল ভালভ। তো এই দুটো ভালভের যে কোনো ভালভে আক্রান্ত হতে পারে, তবে মাইটাল ভালভের ইনভলভমেন্ট এফেক্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য আমরা রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটাকে বলি, সেটা মিনস যে ইট ইজ দ্য ইনভলভমেন্ট অফ দি মাইটাল ভালভ আইদার ইন দ্য ফর্ম অফ মাইটাল স্টেনোসিস অর মাইটাল ইনকম্পিটেন্স। সেকেন্ড যেটা ইনফেকশনের কথা আমরা বলেছিলাম, সেটার মধ্যে একটা মায়োকার্ডাইটিসের কথা আমরা বলছি ভাইরাল। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমরা জানি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি কোনো বাচ্চার হয়, তাহলে কিন্তু লাইফটা কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবে এবং সেখানে কিন্তু মৃত্যু হওয়ার মর্টালিটি কিন্তু অনেক বেশি। 3 নম্বর হলো ভাস্কুলার, যেটাকে বলে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই অ্যাকিউট করোনারি সিনড্রোমে যে কোনো মানুষ আক্রান্ত হতে পারে, তবে এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো অ্যাডাল্ট পপুলেশনের বেশি। বাচ্চাদের ভিতরে অ্যাকিউট করোনারি সিনড্রোমের হার অনেক কম। আমরা অলরেডি আলোচনা করেছি নিউট্রিশনাল প্রবলেমস, পার্টিকুলারলি বেরি এবং অন্যান্য যে কার্ডিওমায়োপ্যাথি থাকে, হার্ট টিউমার থাকে, এগুলো। তাহলে সামগ্রিকভাবে যদি আমাদের অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের কথা মনে রাখতে হয়, তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দুটো জিনিসই আমাদের মনে রাখতে হবে। তার একটা হলো ইমিউনোলজিক্যাল, দ্যাট ইজ রিউম্যাটিক হার্ট ডিজিজ অ্যান্ড রিউম্যাটিক ভালভুলার ডিজিজ, আর নেক্সট হলো ইনফেকশন, সেখানে কিন্তু অ্যাকিউট ভাইরাল মায়োকার্ডাইটিস, বাট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এবং এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইজ ওয়ান অফ দি লিডিং কজ অফ ডেথ ফ্রম কার্ডিয়াক অ্যানোমালিস। অন দ্য আদার হ্যান্ড কনজেন্টাল অ্যানোমালিসের কথা যদি আমরা বলি, অর্থাৎ আমরা কি বলেছিলাম যে বেবি ইজ ডেলিভার্ড উইথ সাম ফর্ম অফ
হার্ট প্রবলেমস। এখন আমরা জানি যে বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তার হোল ইন্ট্রাইউটেরাইন লাইফকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, 3টে অধ্যায়ে ভাগ করতে পারি। একটা হলো ফার্স্ট ট্রাইমেস্টার, একটা হলো সেকেন্ড ট্রাইমেস্টার, একটা হলো থার্ড ট্রাইমেস্টার। তাহলে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, এই অর্গানোজেনেসিসটা কিন্তু কখন হয়? এটা ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। এই ফার্স্ট ট্রাইমেস্টারের ভিতরে কোনো অ্যাডভার্সিটি যদি থাকে, পার্টিকুলারলি যদি কোনো ভাইরাল ইনফেকশন থাকে, যেমন আমরা রুবেলা ভাইরাল ইনফেকশনের কথা বলি, অন্য যে কোনো ভাইরাস হতে পারে, যদি কোনো রেডিয়েশন হয়, যদি কোনো অ্যান্টিবায়োটিকের প্রভাব পড়ে, অর্থাৎ অন্য কোনো অ্যাডভার্সিটি যদি ডেভেলপ করে, তাহলে তাদের ইনফ্লুয়েন্সে এই বাচ্চাটার হার্টটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই ক্ষতিগ্রস্ত হতে গেলে পরবর্তী অনেক বাচ্চারা কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হার্ট নিয়ে তাদের ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়, অনেক বাচ্চারা অ্যাবর্টাস হয়, অ্যাবর্শন হয়ে যায়। তাহলে দেখা যায় যে ইল ইফেক্ট অফ কনজেনিটাল হার্ট ডিজিজ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, নাম্বার 1, যে এটা অ্যাবর্শন হয়ে যেতে পারে তার প্রভাব। 2 নম্বর হতে পারে যে ফার্স্ট ট্রাইমেস্টারে সে অ্যাবর্শন হলো না, কিন্তু কিছুদিন কন্টিনিউ করার পরে ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়ে যেতে পারে। এবং এইগুলো হতে হতে যে সমস্ত বাচ্চাগুলো পুরো 3টা অধ্যায় অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার পার করলো, তখন সে ডেলিভারি হলো উইথ এ ডিফেক্টিভ হার্ট। এবং সেই ডিফেক্টিভ হার্ট নিয়ে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসে আমরা আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা পাই। আর যেগুলো মায়ের পেটের মধ্যে মারা গিয়েছিল সেগুলো কিন্তু আমাদের কাছে আসে না। তাহলে আমরা এখানে সামারি করি যে কনজেনিটাল হার্ট ডিজিজ অর্থাৎ জন্মগতভাবে কোনো বাচ্চার হার্ট যদি আক্রান্ত হয়, তাহলে তার 3টে ফেট হয়। একটা হলো অ্যাবর্শন, 2 নম্বর হলো ইন্ট্রাইউটেরাইন ডেথ, অ্যান্ড বার্থ অফ এ বেবি উইথ সাম ফর্ম অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। এবং এই কনজেনিটাল হার্ট ডিজিজ কিন্তু হার্টের সব লেয়ারের তেমন হয় না, এটা অ্যাকচুয়ালি ভিতরে হয়, সেই অর্থাৎ রিমেন্স উইদিন দ্য কনফাইন্ড উইদিন দ্য ইন্ট্রাকার্ডিয়াক, অর্থাৎ উইদিন দ্য এন্ডোকার্ডিয়াম। তো আমরা হার্টের ভিতরে আমরা কি পাই, আমরা যদি মনে করি আমাদের যতটুকু প্রিভিয়াস নলেজ আছে তাতে যদি আমরা রিক্যাপিচুলেট করি, তাহলে দেখা যায় হার্টের ভিতরে হিউম্যান হার্টের মধ্যে 4টা চেম্বার থাকে, তাই না? একটা হলো রাইট হার্ট, আর একটা হলো লেফট হার্ট। রাইট হার্ট এবং লেফট হার্টের যদি আমরা আবার ভাগ করি, তাহলে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। তো এই ভেন্ট্রিকুলার সিস্টেম রাইট সাইড অফ দ্য হার্ট অ্যান্ড লেফট সাইডের মধ্যে হার্টের মধ্যে 2টা সেপ্টাম থাকে, একটা হলো ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম আর একটা হলো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তো যদি আর রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যেতে যে ভালভ থাকে সেটাকে বলে ট্রাইকাসপিড ভালভ, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যেতে যে ভালভ থাকে তাকে বলা হয় মাইট্রাল ভালভ। তো এই ভালভও এফেক্টেড হতে পারে। আবার সেপ্টাম যেটা পার্টিশনটা করেছে, একটা ওয়াল বিটুইন দ্য লেফট সাইড অফ দ্য হার্ট অ্যান্ড রাইট সাইড অফ দ্য হার্ট, এর মাঝখানে যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটা কিন্তু জন্মগতভাবে কোনো না কোনো প্রকার ত্রুটি থাকতে পারে। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কনজেনিটাল হার্ট ডিজিজ মোস্টলি ইন্ট্রাকার্ডিয়াক। আর একটা সমস্যা থাকে, সেটা হলো এক্সট্রা কার্ডিয়াক। এক্সট্রা কার্ডিয়াক মানে হলো দ্য কনজেনিটাল ম্যালফরমেশন আউটসাইড দ্য হার্ট। তা আউটসাইড দ্য কি থাকে, যে আমরা যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, যে যখন মায়ের পেটের মধ্যে বাচ্চা ছিল তখন অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কের ভিতরে একটা কমিউনিকেশন ছিল, যে কমিউনিকেশনটা নাম হলো ডাক্টাস আর্টেরিওসাস। এবং জন্মের পরপরই উইদিন ফার্স্ট 24 আওয়ার্স অফ লাইফ এই ডাক্টাসটা বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে এই ডাক্টাসটা বন্ধ না হয়, তাহলে এখানে কিন্তু একটা ওপেন কমিউনিকেশন থেকে যায়, যেটা জন্মের পরপরই থাকা বাঞ্ছনীয় নয়। এটা পেটের মধ্যে থাকা অবস্থায় এটা না থাকলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত, কিন্তু এটা পেটের বাইরে যখন, অর্থাৎ বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, আমাকে একটু পানি দাও তো, যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির পরে এটা তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, এটাই নিয়ম। তাহলে এটা কিন্তু ইট ইজ আউটসাইড দ্য হার্ট, তাহলে এটা হলো এক্সট্রা কার্ডিয়াক। তো এই একটা জিনিস। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যখন লেফট ভেন্ট্রিকল থেকে যে জিনিসটা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল, সেটা বেরিয়ে গেল অ্যাওর্টা। এই অ্যাওর্টাটার অনেকগুলো পোর্শন আছে, একটা হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা, একটা হলো আর্টস অফ দি অ্যাওর্টা, তারপর হলো ডিসেন্ডিং অ্যাওর্টা। তো আর্টস অফ দি অ্যাওর্টা থেকে যখন সে ডিসেন্ডিং অ্যাওর্টাতে যায়,
তখন সেখানে একটা কনস্ট্রিকশন থাকে, যেটা কি আমরা বলি কোয়ার্টেশন অফ দ্য অর্টা। তো সামগ্রিকভাবে যদি আমরা এখন সামারি করি কি কি থাকতে পারে, তার একটা হলো যে প্রবলেমস ইন দা ভালভস, হার্ট ভালভস, যেটা রিমেন্স, যে ভালভগুলো থাকে ইন বিটুইন অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল, অন দ্য রাইট সাইড ট্রাইকাসপিড ভালভ, অন দ্য লেফট সাইড মাইটাল ভালভ। আর দুটো পার্টিশন ছিল, যে পার্টিশন দুটো ছিল, একটা পার্টিশন ছিল উইদিন দ্য টু ভেন্ট্রিকলস, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, আর একটা পার্টিশন ছিল রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। তো এই পার্টিশন গুলো কি করছে, ইট ইজ মেকিং এ সেপারেশন অফ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্যাট অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই দুটো ব্লাডকে সেপারেট করার জন্য কিন্তু এই পার্টিশনটা দরকার। এখন যদি কোনো কারণে এই পার্টিশনটা ডিফেক্টিভ হয়, তাহলে দেয়ার উইল বি অ্যান অ্যাডমিক্সার অফ অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো সামগ্রিকভাবে এই কনজেনিটাল লেশনগুলোকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। আর একটা হলো এই যে দেখি আমরা, একটা এই অ্যাডমিক্সারের জন্য কোনো কোনো সময় দেখা যায় যে পেশেন্টের শরীরে, বাচ্চার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে এবং সে ব্লু হয়ে যাচ্ছে, যেটাকে বলে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আর একটা গ্রুপ আছে সেখানে বাচ্চার উপর পড়বে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। তাহলে এই স্লাইড থেকে আমরা যেটা বুঝলাম যে হার্ট ডিজিজ ইন চিলড্রেন মানে ইট ইজ দ্য ডিজিজ অফ মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এন্ড পেরিকার্ডিয়াম as well as in the conducting system. It can be acquired, it can be congenital. Of the different acquired causes, it is the rheumatic heart disease which is most common and followed by infection, particularly myocarditis and endocarditis. On the other hand, congenital heart disease, the baby is delivered with some forms of defect in the heart, among the ill effect of this malformation can give rise and makes this child cyanotic, and others are acyanotic, who is present with different forms of respiratory distress. Next, আমরা যাই। সো আমরা এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি, এই ছবিটার দিকে যদি আমরা ভালো করে তাকাই, একটা ছোট বাচ্চা যার বয়স হলো 2 মাস 2.5 মাস এরকম বয়স হবে, আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ ইনড্রয়িং, দিস ইজ কল্ড চেস্ট ইনড্রয়িং, এন্ড চেস্ট ইনড্রয়িং ইজ এ সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। যদি কোনো মানুষের লাংসে প্রবলেমস থাকে, আইদার ইনফেকশন ও লাংসের অ্যালভিউলাসের মধ্যে যদি পানি জমে থাকে, ইন্টারস্টিশিয়ামের মধ্যে যদি পানি জমে থাকে, তাহলে দেয়ার ইজ প্রবলেমস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এবং সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জে প্রবলেম যদি হয়, দি বেবি উইল বি ম্যানিফেস্টিং অ্যাজ ফার্স্ট ব্রিদিং, অর্থাৎ ট্যাকিপনিয়া অ্যাজ ওয়েল অ্যাজ চেস্ট ইনড্রয়িং। তো আমরা এই ছবিতে চেস্ট ইনড্রয়িং দেখতে পাচ্ছি। ইট ইজ দ্য রিফ্লেকশন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস হুইচ ইজ ওয়ান অফ দি প্রবলেম অফ সাম ফর্ম অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। এই একটা জিনিস। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে মানুষ ভালো হতে হবে, তার হার্টটাও তত ভালো হতে হবে, কিন্তু তার যদি দেখা যায় রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তাহলে ইনডিরেক্টলি আমাদের দৃষ্টি দিতে হবে whether the problems in the lungs or whether the problems in the heart or whether the problems in both heart and lungs. তো এই একটা বিষয়। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা দেখি যে এই বাচ্চাটা, এর কালারটা কেমন জিনিস, নট পিঙ্ক, এটা অনেকটা ব্ল্যাকিশ। এই যে ব্ল্যাকিশ অ্যাপিয়ারেন্স, নট অনলি দি স্কিন of the child but also the lips, ভালো করে আমরা যদি খেয়াল করি দেখি যে লিপস গুলো কিন্তু ব্ল্যাক, এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি এই চোখগুলো লাল, এবং হাতে একটু খেয়াল করলে আমি পরে দেখাবো, সেটা হচ্ছে ক্লাবিং। তো এই বাচ্চাটাকে বলা হয় সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ তার শরীরে এমন একটা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যার প্রভাবে এই বাচ্চাটা ব্লুইশ, ব্ল্যাকিশ, এবং তার লিপস, টাং সবই ব্ল্যাক, তার হাতে ক্লাবিং আছে। তো সুতরাং এটা হলো ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আর আগে যেটা দেখিয়েছিলাম আমরা, এটাকে দেখেন, এটাকে আমরা দেখতে পাচ্ছি দি চাইল্ড ইজ নট ব্ল্যাকিশ অর ব্লুইশ বাট দি চাইল্ড ইজ পিঙ্ক, ডিসপাইট দ্যাট দেয়ার ইজ প্রেজেন্স অফ চেস্ট ইনড্রয়িং হুইচ ইজ দ্য ইন্ডিকেটর অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং এই রেসপিরেটরি ডিস্ট্রেস কখনো কখনো এই কনজেনিটাল হার্ট ডিজিজে হার্ট ফেলিওর হতে পারে। হার্ট ফেলিওর মানে হলো লাংসে পানি জমে যেতে পারে, আরেকটা হতে পারে এইরকম পরে সায়ানোটিক হার্ট ডিজিজ থাকলে বারে বারে লাংস ইনফেকশন হতে পারে, সো নিউমোনিয়া হতে বারে বারে। তো দুটো কারণের জন্যই কিন্তু এই বাচ্চাটার এইরকম রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, চেস্ট ইনড্রয়িং হতে পারে।
3 নম্বর হলো, তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বলবো? যে বাচ্চাটা জন্মগতভাবে হার্টের সমস্যা নিয়ে, সো ইট ইজ দ্য অ্যাবনর্মালিটিস অফ দ্য হার্ট অ্যাজ ওয়েল এজ গ্রেট ভেসেল। গ্রেট ভেসেলটা কেন বললাম? ওই যে আমরা একটু আগে বলছিলাম যে কোয়ার্কটেশন অফ দ্য আওর্টা, এটা একটা গ্রেট ভেসেল। এখানেও কিন্তু যে সমস্যাটা নিয়ে আসে সেটা কিন্তু জন্মের থেকেই নিয়ে আসে। সো কনজেনিটাল হার্ট ডিজিজ মিনস abnormalities of the heart as well as great vessels, এবং that will be present since birth. Second হলো, most of the lesion used to occur during the first 3 to 8 weeks of intrauterine life. আমি যে কথা বলছিলাম, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে due to the exposure of the fetus to any form of adversity, either infection, radiation, metabolic problems or any forms of chromosomal disorders, এই বাচ্চাগুলো কিন্তু এই ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। এবং কনজেনিটাল হার্ট ডিজিজ ক্যান লিড টু আইইউডি অ্যান্ড অ্যাবর্শন। একটু আগে আমরা বলছিলাম যে অনেক বাচ্চা মারা যায়, অনেক বাচ্চা অ্যাবর্শন হয়। এবং আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে, যে বাচ্চা দুটো ছবি আমরা দেখালাম, এরা কিন্তু মায়ের পেটের মধ্যে মারা যায় নাই। মারা গেলে হয়তো আমরা দেখতে পেতাম না, কিন্তু তারা জন্ম নিয়েছে ওই সাম সর্টস অফ মিজারি, এই ধরনের একটা জন্মগত হার্টের সমস্যা নিয়ে এসছে, এবং তারা বারে বারে সাফার করছে এবং আমাদেরকে ভিজিট করছে। তো এই কনজেনিটাল হার্ট ডিজিজ হলে কি হয়, কি ইম্প্যাক্ট হয়? নাম্বার 1 ইম্প্যাক্ট হলো এফর্ট ইনটলারেন্স। অর্থাৎ আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে একটা মানুষের যে দৌড়াদৌড়ি, মোটর ফাংশন, হাঁটা চলা, দৌড়াদৌড়ি, লাফঝাপ করা, এই যে জিনিসটা, এটা কিন্তু সে পারে না। এই এফর্টটাকে সে টলারেট করতে পারে না। একটা বাচ্চা তার একই বয়সী, যার হার্টে প্রবলেম নাই, সে দৌড়াচ্ছে, ঝাঁপাচ্ছে, সাঁতার দিচ্ছে, খেলছে, কিন্তু আমার এই বাচ্চাটা, যে বাচ্চাটা এই ধরনের একটা সমস্যা নিয়েছে, সে পারছে না। এটাকে বলা হয় এফর্ট ইনটলারেন্স অ্যান্ড ফাংশনাল লিমিটেশন। অর্থাৎ এই বাচ্চাটা কিন্তু আমাদের যে কোনো ভাবেই হোক, সে কিন্তু অক্সিজেন কম পাচ্ছে, সে কিন্তু নিউট্রিশনে গোলমাল হচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু তার গ্রোথটা উইল বি ইনফিরিয়র টু দ্য বেবি অর টু দ্য চাইল্ড হু হ্যাজ নো কনজেনিটাল হার্ট ডিজিজ। তার নিউরো ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে, তার সাইকোলজিক্যাল ডিসএবিলিটি, ডিপ্রেশন থাকতে পারে। একটা মানুষ, একটা বাচ্চা, সে যেমন মনে করে 3 বছর কি 4 বছর বয়স, তার বয়সের একটা বাচ্চা, সে খেলছে, মাঠে দৌড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে, হ্যাঁ, সাঁতার দিচ্ছে, কিন্তু সে পারে না। সে অল্প একটু যে হাঁপিয়ে যায়, তার ভিতরে একটা ডিপ্রেশন আসে না? সো ডিপ্রেসড কোয়ালিটি অফ লাইফ, সো এফর্ট ইনটলারেন্স, গ্রোথ ফেলিওর, নিউরো ডেভেলপমেন্টাল ডিলে, সাইকোলজিক্যাল। এবং এই বাচ্চাগুলো কিন্তু বারে বারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যে একটা হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এনি ফর্ম অফ অ্যারিথমিয়া। কেন অ্যারিথমিয়া? ওই যে আমরা কন্ডাক্টিং সিস্টেমের কথা বলেছিলাম, এই কনজেনিটাল হার্ট ডিজিজের প্রভাবে ওই কন্ডাক্টিং সিস্টেমও কিন্তু এফেক্টেড হতে পারে। অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন, একটু পরে আমি বলছি। তাহলে এখান থেকে যার আগে আমি এখানে দুটো কথা বলি। আমরা প্রথমেই বলেছি যে হার্টের ভিতরে যদি আমরা যাই, সেখানে তাহলে আমাদের একটা থাকে রাইট সাইডের হার্ট, একটা থাকে লেফট সাইডের হার্ট। এখানে আমাদের প্রেসারের কথাগুলো একটু খেয়াল করতে হবে। প্রেসারের কথাগুলো কোথায় কেমন প্রেসার আমি এক্স্যাক্টলি বলবো না, যে এখানে 70-75 থাকে, তা আমি বলবো না। গ্রসলি যদি আমরা এটুকু মনে করতে পারি যে কোন সাইডে প্রেসার বেশি থাকে, কোন সাইডে প্রেসার কম থাকে, তাহলে আমাদের পরবর্তী আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু ভালো হবে। তা আমি একটু পরে সেটা আলাপ করবো, আমরা মনে মনে ওটা একটু চিন্তায় রাখি। এপিডেমিওলজি কি? মানুষের শরীরে যে কোনো ধরনের জন্মগত ত্রুটি হতে পারে, এবং যেখানে যত ত্রুটি হোক না কে, এবং all these congenital malformations, it is the congenital heart disease which is the most common. অর্থাৎ মানুষের ব্রেনে হোক, হাতে হোক, পায়ে হোক, লাংসে হোক, যেখানে যে ধরনের অ্যানোমালিস হোক না কেন, হার্টের অ্যানোমালি সব থেকে বেশি। আমরা কল্পনা করতে পারি প্রতি 1000 লাইভ বর্ন বাচ্চাদের মধ্যে 8 জন বাচ্চার এই ধরনের ম্যালফরমেশন নিয়ে আমাদের কাছে আসে। আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, কোনো ফ্যামিলিতে যদি একটা কনজেনিটাল হার্ট ডিজিজ যদি থাকে, পরবর্তী প্রেগন্যান্সিতে মায়ের ওই বাচ্চারও কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু নর্মাল পপুলেশনের থেকে বেড়ে যেতে পারে। তো এই কথাটা আমাদের খেয়াল করতে হবে, এবং এই ইনফরমেশনটা আমাদের লাগবে যখন আমরা মায়ের সাথে, বাবার সাথে এদের কাউন্সেলিং নিয়ে কথা বলবো তখন। তাহলে আমরা এখানে কি বুঝলাম?
যে congenital heart disease is the most common form of congenital malformation among all the malformations. তো সুতরাং মানুষের শরীরে যত রকম ম্যালফরমেশনই হোক না কেন, congenital heart disease is the common. আরেকটা ইনফরমেশন কি, কোনো ফ্যামিলিতে, কোনো ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপে, অর্থাৎ কোনো ভাই বোনের যদি কারো আগে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে এটা রিস্কটা অনেক বেড়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এই কনজেনিটাল হার্ট ডিজিজ কেন হয় আমরা জানি না, এবং এটা হয় আমরা একটু আগে বলেছিলাম যে ডিউরিং দ্য টাইম অফ অর্গানোজেনেসিস ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, এবং মোস্ট অফ দ্য টাইম ইট ইজ নট নোন, বাট ইট কুড বি মাল্টিফ্যাক্টোরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে বিভিন্ন রকম ফ্যাক্টর এখানে কাজ করে, মেবি জেনেটিক ইনফ্লুয়েন্স, বাট দেয়ার ইজ নো ডেফিনিট মোড অফ ইনহেরিটেন্স। এবং সিঙ্গেল জিন ক্রোমোজোমাল ডিফেক্টস, যেমন ডাউন সিনড্রোমের কথা আমরা শুনেছি। তো এই ডাউন সিনড্রোমের ভিতরেও কিন্তু এই যে ক্রোমোজোমাল ডিফেক্ট থাকে, ট্রাইসোমি 21, 21 নম্বর ক্রোমোজোমের যে পেয়ার থাকে সেখানে একটা ক্রোমোজোমাল কম্পোনেন্ট বেশি থাকে, এটার ইনফ্লুয়েন্সে কিন্তু এটা হতে পারে। অনেক সময় এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সের কথা আমরা বলেছি, যেমন ডায়াবেটিস মেলাইটাস ইজ ওয়ান অফ দি প্রবলেম। মায়ের যদি প্রেগন্যান্সিতে ডায়াবেটিস থাকে তাহলে ওই বাচ্চার কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। আর আমাদের সব থেকে বেশি কমন হলো যেটা আমরা চিন্তা করি, রুবেলা এবং রুবেলা কনজেনিটাল রুবেলা সিনড্রোম। এবং এই সিনড্রোমের উপরে ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে এখন এমআর ভ্যাকসিন দেই। এমআর মানে কি, একটা হলো মিজলস আর একটা হলো রুবেলা। So rubella virus, German measles, it is one of the known cause of congenital malformation during the first trimester throughout the whole world. এটা আমাদের দেশে শুধু না, এছাড়া অনেকগুলো ওষুধপত্র আছে, সেই সমস্ত ওষুধপত্রের ভিতরে একটা হলো সোডিয়াম ভ্যালপ্রয়েড। এই ভ্যালপ্রয়েড ওষুধটা কিন্তু আমরা প্রেগন্যান্সি মানে কোনো মায়ের যদি এপিলেপসি থাকে, মায়ের যদি খিঁচুনি রোগ থাকে, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রেগন্যান্সিতে যাতে ভ্যালপ্রয়েড না খায়, এছাড়া রেডিয়েশন টান যেগুলো যা আছে সেগুলো তো থাকলো। তাহলে আমরা এই স্লাইড থেকে কি শিখলাম? মোস্ট অফ দি কজেস অফ কনজেনিটাল হার্ট ডিজিজ আর নট নোন, বাট ইট কুড বি রিলেটেড টু জেনেটিক ইনফ্লুয়েন্স, chromosomal defect, particular Down syndrome, environmental influence, whenever the mother has been suffering from uncontrolled diabetes during the pregnancy, and most important thing is that rubella infection during pregnancy. তো এটা আমরা একটু পরে আসছি, সেটা হলো ক্লিনিক্যাল কনসিকুয়েন্স, যেটা আমরা কথা বলছিলাম। যদি কোনো সময় এটা আমি একটু পরেই বলছি। তো এইটাই হলো আমরা আমাদের হার্ট। এই হার্টের দিকে যদি আমরা তাকাই, একটা হলো ব্লু হার্ট, একটা হলো রেড হার্ট, দুই পাশে। এবং এইখানে এই মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক একইভাবে ছবিতে বোঝা যাচ্ছে না, দুই আর্টেরিয়ার মাঝখানে কিন্তু আরেকটা পার্টিশন আছে। তাহলে এই পার্টিশনটা শুড বি ইনট্যাক্ট। এই পার্টিশনটা যদি ইনট্যাক্ট না, হার্ট কিন্তু মিক্সচার হয়ে যাবে। কারণ আমরা কোনোভাবেই চাইবো না যে আমাদের শরীরে এই ব্লাডের মিক্সচারটা হোক। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে রাইট অ্যাট্রিয়াম, এর এ পাশে আছে লেফট অ্যাট্রিয়াম। তো রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রেসার ডিফারেন্স আছে। রাইট অ্যাট্রিয়ামের প্রেসারটা তুলনামূলক কম দেন দ্যাট অফ লেফট অ্যাট্রিয়াম। তো সুতরাং এখানে এই পার্টিশনটার ভিতরে যদি একটা ছিদ্র হয়ে যায়, যেটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ছিদ্রটার নাম হলো ডিফেক্ট। কোথায় হয়েছে ডিফেক্ট? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। সো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি হয়, তাহলে প্রেসার আমরা বলছিলাম যে বাম সাইডে তুলনামূলকভাবে বেশি দেন দ্যাট অফ রাইট সাইড। তাহলে ব্লাড কোথা থেকে কোথায় যাবে? যেখানে প্রেসার বেশি থাকবে সেখান থেকে কম প্রেসার দিকে যাবে। তাহলে কোথায় প্রেসার বেশি আছে? লেফট সাইড অফ দ্য হার্ট, লেফট অ্যাট্রিয়ামের মধ্যে বেশি আছে দেন দ্যাট অফ রাইট অ্যাট্রিয়াম। তাহলে এখানে যদি এখন ছিদ্র করে দেওয়া হয়, অর্থাৎ ছিদ্র যদি থাকে, তাহলে মোর ব্লাড উইল বি কামিং ফ্রম লেফট টু রাইট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে কি ব্লাড আছে? অক্সিজেনেটেড ব্লাড, লাল রক্ত আছে। সেই রক্ত আইসা কার সাথে মিশলো? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আইসা নীল রক্তের সাথে মিশলো। তাহলে নীল রক্তের সাথে মেশার পরে যেখানে যে মিক্সারটা হচ্ছে সেটা কিন্তু একটা মিক্সড ব্লাড হয়ে গেল। তাহলে আমরা সেটা পরে বলবো। তবে এখানে যদি ছিদ্র থাকে, অর্থাৎ দেয়ার ইজ এ ডিফেক্ট ইন দ্য ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম দ্যাট ফ্রম লেফট অ্যাট্রিয়াম টু রাইট অ্যাট্রিয়াম। ঠিক একইভাবে যদি এখানে একটা ডিফেক্ট থাকে, এটা কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম।
সুতরাং ইট ইজ এই সেপ্টামটা ইজ সেপারেটিং অক্সিজেনেটেড অর্থাৎ রেড ব্লাড ফ্রম দ্যাট অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্লু ব্লাড, এই দুটো একটা পার্টিশন তৈরি করেছে। এখন যদি প্রেসার হলো রাইট ভেন্ট্রিকলে, এটা হলো ভেন্ট্রিকল, সো রাইট ভেন্ট্রিকলের প্রেসার ইজ কম্পারেটিভলি লোয়ার দ্যান দ্যাট অফ লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলের প্রেসার অনেক বেশি, মানে প্রায় 80-র মতো, কিন্তু রাইট ভেন্ট্রিকলের প্রেসার 20-এর কাছাকাছি। তাহলে দেয়ার ইজ এ হিউজ প্রেসার গ্যাপ। এই হিউজ প্রেসার গ্যাপের জন্য যদি এখানে কোনো ছিদ্র হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি হিউজ শান্টিং অফ ব্লাড ফ্রম লেফট ভেন্ট্রিকল টু রাইট ভেন্ট্রিকল। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে যদি কোনো congenital defect remains either in the interventricular septum or in the interarterial septum, that will give rise to shunting of blood from high pressure zone to low pressure zone, অর্থাৎ from left ventricle or left atrium to right ventricle or right atrium। এই কথাটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে এই একটা জিনিস হলো, এবং এটা তো আইসোলেটেড ডিফেক্ট হিসেবে আমরা বললাম। কখনো কখনো যদি দেখা যায় যে এই ট্রাইকাসপিড ভালভে জন্মগতভাবে এখান থেকে ব্লাড আসে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মধ্যে, তাহলে এখানে যদি দেখা যায় যে একটা স্টেনোসিস হয়ে আছে, অর্থাৎ এখানে ন্যারো হয়ে গেছে, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড উইল নট কাম ফ্রম রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল। আর রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাচ্ছে? এই যে পালমোনারি ট্রাঙ্ক নীল যেটা দেখা যাচ্ছে, এই নীল দিয়ে সে যাচ্ছে, এটা হলো লেফট লাংস, আর ঠিক এখানে আর একটা আছে রাইট লাংস, রাইট লেফট প্রিন্সিপাল, এটা হলো লেফট পালমোনারি আর্টারি, এবং এটা নিচে দিয়ে চলে গেছে রাইট পালমোনারি আর্টারি। আর দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল, যেখানে দেখা যাচ্ছে মাসেলটা খুবই থিক এবং এখানে রেড ব্লাড আছে। এই ব্লাডটা কিন্তু যাচ্ছে কি দিয়ে? অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে। এই অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরের ভিতরে, ব্রেন, আমাদের ডিফারেন্ট পার্টস অফ দ্য আমার বডি, এখানে কিন্তু চলে যাচ্ছে। তাহলে যদি কোনো পেশেন্টের এইরকম সমস্যা থাকে, যে একটা কমপ্লেক্স হার্ট ডিজিজ যদি থাকে, এখানে আমরা বলছি ভালভুলার প্রবলেমস, এখানে বলছি সেপ্টাল ডিফেক্ট, তো এখানে যা যা হবে সেটা হবে। সো whenever there will be a defect in the interventricular septum, the disease will be called as কি? Ventricular septal defect. Similarly, whenever there will be a problem, there will be defect in the interatrial septum, সেটাকে বলে আমরা atrial septal defect or ASD and VSD। তো এখানে আমরা যদি আরেকটু কনসেন্ট্রেট করি, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, আমার মনে হয় বুঝতে পারছি, যে বুঝতে না পারলে আমরা আবার বলবো, কথা বলবো। তাহলে আমরা যে কথাটা বলছি, যে এখানে যদি ডিফেক্ট থাকে, তাহলে ব্লাড আসবে হাই প্রেসার জোন, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে। এখন রাইট ভেন্ট্রিকলে যে ব্লাড আছে সেটা হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা আছে সে হলো অক্সিজেনেটেড ব্লাড। এই দুটো ব্লাড এসে রাইট ভেন্ট্রিকলের মধ্যে মিশলো। এই যতটুকু ব্লাড এসছিল তার সাথে অ্যাডিশনাল যে ব্লাডটা এখানে আসলো, সেই এক্সট্রা ব্লাড সহ এই ব্লাডটা আস্তে 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 কি দিয়ে যাচ্ছে? পালমোনারি ট্রাঙ্ক দিয়ে চলে যাচ্ছে লাংসের ভিতরে। এবং যখন এই লাংস একটা অ্যামাউন্ট অফ ব্লাড সে কোপ আপ করতেছিল, কিন্তু এই যে এক্সট্রা যে ব্লাডটা এখানে এসে জমলো, এই এক্সট্রা ব্লাডটা কিন্তু পালমোনারি সার্কুলেশনে যখন গেল, তখন এই এক্সট্রা ব্লাডটা উইল এক্সার্ট এক্সট্রা প্রেসার, অর্থাৎ পালমোনারি প্রেসারটাকে বাড়িয়ে দিল, যেটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এখানে যে ব্লাডটা শান্টিং হয়ে রাইট সাইডে আসছে, সেই ব্লাডটা কিন্তু আবার সার্কুলেট করছে কোথায়? লাংসের ভিতরে সার্কুলেট করছে। লাংসে নর্মালি সে 10 লিটার, এই আমার ফোনটা দেখো তো, অন্য নাম্বার, ঠিক আছে। সো তুমি ধরো, ওরা কি দেখতে পাচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা? তো যখন যদি আমরা খেয়াল করি যে লাংসের ভিতরে, লাংস যতটুকু ব্লাডের
কোপ আপ করতে পারে, সেই ব্লাডের ভিতরে যে এই যে এক্সট্রা ব্লাডটা জমা হলো, এটার জন্য এই লাংসের ভাস্কুলেশন সার্কুলেশনের জন্য খুব একটু কোপ আপ করা মুশকিল। তাহলে কি হবে, এই যে এক্সট্রা ব্লাডটা লাংসের ভিতরে যাওয়ার পরে সেখানে প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করলে সেখানে প্রেসারটা বাড়ে এবং যেটাকে বলে আমরা পালমোনারি হাইপারটেনশন। তাহলে এইখানে কি শান্ট হয়েছিল, লেফট রাইট শান্ট, অর্থাৎ ব্লাডটা লেফট থেকে রাইট সাইডে আসছিল, ইন্টারঅ্যাক্টিয়াল সেপ্টাল ডিফেক্টিভ ব্লাড লেফট থেকে রাইট সাইডে। তাহলে এখানে আমরা একটা জেনারেল স্টেটমেন্ট আমরা এখানে তৈরি করতে পারি যে যখন শান্টটা হবে ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইটে আসছে, সেই রকম সিচুয়েশনে there will be huge amount of blood in the pulmonary circulation. নরমালি যখন এখানে শান্ট ছিল না, তখন যেটুকু ব্লাড সে লাংসে যেত, কিন্তু এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড কিন্তু লাংসে যাচ্ছে। এই এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড লাংসের পালমোনারি ভাস্কুলার বেডের জন্য এক্সট্রা, সো দ্যাট এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড উইল এক্সার্ট এক্সট্রা প্রেসার, অর্থাৎ নর্মাল পালমোনারি যে প্রেসার থাকে সেই প্রেসারটাকে আরো বাড়িয়ে দিল, এবং এই এক্সট্রা প্রেসার ইজ গিভিং রাইজ টু দ্য ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন। কোথায়? পালমোনারি ভাস্কুলার বেড, অর্থাৎ এটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন। দ্য লেফট টু রাইট শান্ট উইল গিভ মোর চান্স অফ ডেভেলপিং পালমোনারি হাইপারটেনশন। এই কথাটা আমরা যদি পরিষ্কার করি যে লেফট সাইড থেকে যদি রাইট সাইডে শান্টিং হয়, তাহলে দি পেশেন্ট উইল ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন। এবং পালমোনারি হাইপারটেনশন হলে পরে কি হবে সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করি যে whenever blood will be coming through this defect, congenital defect, either in the interventricular septum or interarterial septum, then this will give rise to what is that called? Pulmonary hypertension. এই কথাটা আমরা খেয়াল করি। এখানে আমরা দেখার চেষ্টা করছি যে দিস ইজ রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলের থেকে ব্লাডটা কি দিয়ে যাচ্ছে, দিস ইজ পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এখানে দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো রাইট সাইডে চলে গেল রাইট পালমোনারি ট্রাঙ্ক, এন্ড দিস ইজ লেফট পালমোনারি আর্টারি। তো এই দুটোর মধ্যে চলে গেল এবং এটা লাংসে নরমালি যাচ্ছে, এন্ড দিস ইজ দ্য এক্সট্রা কার্ডিয়াক কি এটা ডাক্টাস আর্টেরিওসাস, যেটা জন্মের পরপরই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো সে কোনো না কোনো কারণে এই ডাকটা বন্ধ না হওয়াতে there is a persistent communication। তাহলে সেই কমিউনিকেশনটা কি, aorta যেটা আর্টস অফ দি aorta, this is arts of the aorta, this is pulmonary trunk। এই আর্টস অফ দি aorta কোথা থেকে আসছে, এই আর্টস অফ দি aortaটা আসছে লেফট ভেন্ট্রিকল থেকে। এই লেফট ভেন্ট্রিকল থেকে this is ascending aorta, this is arts of the aorta, this is descending aorta। তাহলে কমিউনিকেশন কিসের মধ্যে হচ্ছে, আর্টস এর সাথে পালমোনারি ট্রাঙ্ক। সো আর্টস অফ দি aorta is representing left ventricle, লেফট ভেন্ট্রিকলের প্রেসার ইজ মাস হায়ার দ্যান দ্যাট অফ রাইট ভেন্ট্রিকল। ঠিক একইভাবে আর্টস অফ দি aorta এবং aorta প্রেসার ইজ হায়ার দ্যান দ্যাট অফ পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এখানে হলো হাই প্রেসার আর্টস অফ দি aorta, লো প্রেসার পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এখানে ব্লাডটা কোথা থেকে কোথায় যাবে, হাই প্রেসার থেকে লো প্রেসারের জন্য। তাহলে আগে আমরা হার্টের মধ্যে দেখেছিলাম লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে আসছে, লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে আসছে, আর সেটা ছিল হার্টের মধ্যে, আর এটা হলো আর্টস অফ দি aorta, এটা হার্টের বাইরে। তা সেখানেও আমরা একটা কানেকশন দেখতে পাচ্ছি থ্রু পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এবং সেখানে হাই প্রেসার থেকে লো প্রেসারে ব্লাড আসছে থ্রু শান্টিং। তাহলে এটাও আরেকটা লেফট রাইট শান্ট, লেফট রাইট শান্ট। তাহলে লেফট রাইট শান্ট কয়টা হলো, একটা হলো, দুইটা হলো হার্টের ভিতরে, একটা হলো ভিএসডি, একটা হলো এএসডি, আর হার্টের বাইরে একটা কি হলো, সেটা হলো পিডিএ। পিডিএ মানে হলো patent ductus arteriosus or persistent ductus arteriosus. So these are the three different types of left to right shunt, three of which will give rise to more and more pressure in the pulmonary vascular bed and ultimately pulmonary hypertension. আর এখানে আমি যে দুটো দেখিয়েছি, this is a defect interarterial septum, সেখানেও কিন্তু blood is coming from left to right side, and এখানে হলো left to right side. So left to right side in three pictures is giving rise to pulmonary hypertension. আমি কথাটা কেন বারে বারে বলছি, এই জায়গাটা যদি আমরা না বুঝি, এখানে যদি কনফিউশন থেকে যায়, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। সেই জন্য আমরা বলছি। তাহলে এ পর্যন্ত আমরা যা দেখলাম সেটা আমরা সামারি করলাম যে হার্টের তিনটে লেয়ার আছে,
কন্ডাক্টিভ সিস্টেম আছে, এনি অফ দিস থ্রি ক্যান বি অ্যাফেক্টেড, এবং এ জন্মগতভাবে একটা আক্রান্ত হার্ট নিয়ে জন্ম নিতে পারে, আবার দি হার্ট মে বি অ্যাফেক্টেড আফটার বার্থ, যেটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড। তো সেখানে আমরা অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের মধ্যে রিউমেটিক হার্ট ডিজিজ হলো নাম্বার 1। অন দ্য আদার হ্যান্ড আমরা এ পর্যন্ত আছে কনজেন্টাল হার্ট ডিজিজ যেটা আছে, সেই কনজেন্টাল হার্ট ডিজিজের ভিতর থেকে আমরা শুধু দেখেছি যে লেফট টু রাইট শান্ট পর্যন্ত আমরা এসেছি, এবং এরপরে আমরা বাকিটাতে যাব। তো আমরা একটা স্টাডি করেছিলাম ঢাকা মেডিকেল কলেজে আমি থাকার সময় 2002 সালে। তখন আমরা দেখেছিলাম যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ কনজেন্টাল হার্ট ডিজিজ। এবং এখানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে কোন ধরনের শান্ট হয়? লেফট টু রাইট শান্ট হয়, অর্থাৎ লেফট সাইড থেকে ব্লাড রাইট সাইড আসে, and followed by tetralogy of Fallot। এটা আমরা এখন আলোচনা করি নাই, আমরা এখন করব। তো সেটা হলো সেকেন্ড ইন কমন, তাছাড়া এসডি বিডিএ আদার্স ছিল। তাহলে আমরা যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে নেম টু ইম্পর্ট্যান্ট অ্যান্ড কমনেস্ট কনজেন্টাল হার্ট ডিজিজ অ্যামং চিলড্রেন, তাহলে উত্তর কি হবে? নাম্বার 1 ইজ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, নাম্বার 2 টেট্রালজি অফ ফ্যালট। তাহলে ভিএসডি যেহেতু লেফট রাইট শান্ট থাকে, এখানে কোনো সায়ানোসিস হয় না, বাট টেট্রালজি অফ ফ্যালট ইজ characterized by the presence of cyanosis। যে একটা আগে ছবি দেখিয়েছিলাম, দ্যাট ওয়াজ এ চাইল্ড অফ টেট্রালজি অফ ফ্যালট। আর একটা ছবি দেখিয়েছিলাম যে ছবিটা চেস্ট ইনডাইং হচ্ছে, সেই বাচ্চাটা হ্যাজ বিন সাফারিং ফ্রম ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে আমরা কমনলি পরীক্ষার সময় যে জিনিসটা আমরা জিজ্ঞাসা করি যে সায়ানোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ, সায়ানোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ, এই অর্থাৎ যে সমস্ত কনজেন্টাল হার্ট ডিজিজে বাচ্চাদের সায়ানোসিস হয়, শরীরে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেটাকে আমরা বলি সায়ানোটিক হার্ট ডিজিজ। তো সেই সায়ানোটিক হার্ট ডিজিজের ভিতরে আমরা মনে রাখার জন্য নাম্বার 1 একটা আমরা বলেছি টেট্রালজি অফ ফ্যালট। এছাড়া যতগুলো বাকি কমন প্রবলেম আছে প্রত্যেকটা আমরা টি দিয়ে আমরা বলতে পারবো। তাহলে আমরা ফ্যালট, সেকেন্ড টি হলো ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। এগুলো আমরা পরে একটু একটু করে আলোচনা করব। এটা মুখস্থ করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই, ব্যস্ত হওয়ার দরকার নাই, এটা আমরা আলোচনা করব। এখানে যদি আমরা একটা খেয়াল করি যে এই ছবিটাতে আমরা থেকে পালমোনারি ট্রাঙ্ক কোথা থেকে উঠছে? রাইট ভেন্ট্রিকল থেকে। তো রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক যখন উঠলো, সে রক্তটা নিয়ে যাচ্ছে লাংসে। কি রক্ত নিয়ে যাচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, যে রক্তের ভিতরে অক্সিজেনের মাত্রা কম। আর লেফট অ্যাট্রিয়াম থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা নিয়ে যাচ্ছে যে ব্লাডটা, সেটা হলো অক্সিজেনেটেড ব্লাড। অর্থাৎ এই ব্লাডটা কোথায় যাচ্ছে? সমস্ত শরীরে। তাহলে এখানে দেখা যায় যে সমস্ত শরীরে যাচ্ছে কি রক্ত? ইজ ফুললি অক্সিজেনেটেড ব্লাড। বাট রাইট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা লাংসে যাচ্ছে, সেটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। কেন যাচ্ছে? তো এখন যদি দেখা যায় যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক না উঠিয়া রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা উঠছে, তাহলে কি বিষয়টা কেমন হবে? তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এই ট্রাঙ্ক দিয়ে পালমোনারি কি বলে অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীর ছড়িয়ে পড়বে। ঠিক একইভাবে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা না উঠে সেখান থেকে পালমোনারি ট্রাঙ্ক উঠে গেল, তাহলে কি হবে? লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করবে, সেটা দিয়ে সব রক্ত কোথায় যাবে? লাংসের মধ্যে চলে যাবে। তাহলে এই যে জায়গা পরিবর্তন করলো দুটো গ্রেট ভেসেল, পালমোনারি ট্রাঙ্ক তার জায়গা বদল করে লেফট সাইডে গেল, আর অ্যাওর্টা তার জায়গা বদল করে রাইট ভেন্ট্রিকলে আসলো। তাহলে এটাকে বলা হয় ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। এবং এর যে ব্যাড কনসিকুয়েন্স যা হয়, সেগুলো আমি পরে সময় পেলে আলোচনা করা যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে যে সমস্ত কনজেন্টাল লেশন গুলো নিয়ে বাচ্চা জন্মায়, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এবং সায়ানোটিক যেগুলো, তার ভিতরে কোনো কিছু যদি একান্ত মনেই না থাকে, তাহলে টেট্রালজি অফ ফ্যালটটার জন্য মনের থেকে মিস না হয়। টেট্রালজি অফ ফ্যালট, ফ্যালট এরা 10 বার উচ্চারণ করলে, 1 কাপ চা খেয়ে 10 বার উচ্চারণ করলে প্রত্যেকদিন সকালে দেখবে যে এটা মনের মধ্যে চলে এসছে। অন দ্য আদার হ্যান্ড আমরা সায়ানোটিকের কথা আমরা অলরেডি আলোচনা করেছি। এই যে 3টে লেফট রাইট শান্ট, ভিএসডি, পিডিএ, এসডি, অ্যান্ড আউটসাইড দ্য হার্ট ছিল কি? কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। তো এইগুলোতে যদি থাকে, তাহলে এই পেশেন্টের সায়ানোসিসটা সাধারণত হবে না।
তাহলে এখানে আমরা বুঝতে পারছি কিনা এই পর্যন্ত। আচ্ছা, এখন আমরা এইটা দেখি, এই ছবিটা দেখি, আমরা অলরেডি এটা আলোচনা করে এসেছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই নীলটা, দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা, দিস ইজ ইনফিরিয়র ভেনা কাভা। এই দুটো ভেনা কাভা এসে কোথায় আসলো? রাইট অ্যাট্রিয়ামে এসে ওপেন করলো। রাইট অ্যাট্রিয়াম থেকে সেই ব্লাডটা আসলো রাইট ভেন্ট্রিকলে, এবং এই রাইট ভেন্ট্রিকলে নীল ব্লাড, এবং এখানে দেখা যাচ্ছে এই যে সাদা যা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ছিল, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সেখানে একটা জন্মগত ভাবে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপের ভিতর দিয়ে বাম সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড এসে এর সাথে মিললো। তাহলে কি হলো? আগে পিওরলি নীল ব্লাড যাচ্ছিল লাংসে, এখন দেখো একটা অন্যরকম ভায়োলেট কালারের একটা ব্লাড যাচ্ছে, অর্থাৎ ইটস এ মিক্সচার অফ বোথ। এবং এই যে লাংসে এই ব্লাডটা যাচ্ছে, এই লাংসে যে সেখানে প্রেসার ক্রিয়েট করছে, অলরেডি আমরা সে আলোচনা করেছি। সো দিস ইজ দ্য হিমোডাইনামিক্স অফ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। A defect is present in the interventricular septum through which the oxygenated blood is shunting from the left ventricle to the right ventricle, and ultimately this mixed blood is going to the lungs to be oxygenated. তো একই ভাবে দিস ইজ, আমরা এটা অলরেডি দেখিয়ে এসেছি, এইটা হলো সেই কানেক্টিভ পালমোনারি আর্টারি, যেটাকে বলে পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস। ইট ইজ জাস্ট আউটসাইড দ্য হার্ট, এটা আমরা আবার বলছি। এবং সেই যে এক্সট্রা ব্লাড আউটার থেকে এখানে পালমোনারি ট্রাঙ্কের মধ্যে আসলো, সেই এক্সট্রা ব্লাড কিন্তু আবার লাংসের মধ্যে গেল, আলটিমেটলি ডেভেলপিং পালমোনারি হাইপারটেনশন। তো এই পালমোনারি হাইপারটেনশন হলো, এবং এর প্রভাবে এই যে আবার ঘুরে ফিরে কি হচ্ছে, লাংসের ভিতরে অনেক অনেক ব্লাড যাচ্ছে, এবং হার্টটাকে এই অনেক অনেক ব্লাডকে পাম্প করতে হচ্ছে, এবং আলটিমেটলি এই পেশেন্টগুলো কিন্তু এই ধরনের একটা কার্ডিওমেগালি প্রেজেন্ট করে। আমরা এটা পরেও দেখাবো। কার্ডিওমেগালি, হার্টের সাইজটা অনেক বড়, এবং লাংসের ভিতরে যে অনেক রক্ত গেছে, আমরা যদি একটু খেয়াল করি লাংসের ভিতরে আছে কি, লাংসের দুই পাশে আছে পালমোনারি কি লাংস, লাং টিস্যু, লাং প্যারেনকাইমা, এবং এর ভিতর দিয়ে থাকে কি ব্লাড ভেসেল থাকে। তো ব্লাড ভেসেলের ভিতরে যে ব্লাড থাকে, সেই ব্লাডটা কিন্তু আমরা যখন এক্সরে নেই তখন কেমন লাগে? সাদা দেখতে হয়। কেন? এবং ফসফেট এগুলো কিন্তু রেডিও ওপেক। তাহলে আমরা এখানে দেখি, এই যে দেখো এই যে রক্ত নালীটা কেমন ডাইলেটেড, ইট মিনস এই এর ভিতরে অনেক ব্লাড। এই কেন ব্লাড আছে? বিকজ অফ পালমোনারি, ওই যে আমরা বলেছিলাম লেফট রাইট শান্টে লাংসের ভিতরে অনেক ব্লাড যায়, এবং সেটার জন্য এরকম পালমোনারি ভেসেল গুলো খুবই প্রমিনেন্ট হয়েছে। তাহলে লেফট রাইট শান্টে যেখানে লাংসে অনেক বেশি ব্লাড যায়, তার একটা ম্যানিফেস্টেশন হবে প্রমিনেন্ট পালমোনারি ভাস্কুলেচার, এবং লাংসটা দেখা যায় অনেক জায়গায় সাদা সাদা হয়ে আছে বিকজ অফ পালমোনারি ব্লাড ভেসেলস। তো এই একটা ফাইন্ডিংস। নেক্সট হলো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখানে দেখা যায় যে এখানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম থেকে এখানে শান্টিং হচ্ছে, এবং আলটিমেটলি সেই ব্লাডটা এখান থেকে এসে রাইট ভেন্ট্রিকলের সাথে মিশে লাংসে চলে গেল। এখানেও কিন্তু পালমোনারি হাইপারটেনশন দিবে। সুতরাং আমরা এখনো পর্যন্ত আলোচনা করছি রিলেটেড টু দি প্রবলেমস অফ লেফট রাইট শান্ট। তো এগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা আসি দি মোস্ট কমন সায়ানোটিক হার্ট ডিজিজ ইজ টেট্রালজি অফ ফ্যালট। এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার মনে হয় যে আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা করছি সেখানে কারো তেমন কোনো কনফিউশন নাই, আর কনফিউশন যদি থাকে আমরা এট দ্য এন্ড অফ দিস লেকচার উইল বি ডিসকাসিং। তো টেট্রালজি অফ ফ্যালট, টেট্রা, মোনো, ডাই, বাই, ট্রাই, টেট্রা, টেট্রা মানে চার। তো ফ্যালট নামে একজন ফ্রান্সের সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, 1906 সালে উনি এই কেসটা ফার্স্ট আইডেন্টিফাই করেছিলেন। 1906 সালে যে কি আইডেন্টিফাই করেছিলেন, যে গ্রুপ অফ চিলড্রেন হু হ্যাজ রিপোর্টেড টু হিম উইথ ব্ল্যাকিশ অ্যাপিয়ারেন্স, ব্ল্যাকিশ লিপ, ব্ল্যাকিশ টাং। তো তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এদের হার্টে কিছু কিছু লেশন আছে, এবং মিক্সচার অফ ব্লাড হচ্ছে, এবং সেই মিক্সড ব্লাডটা হওয়ার ফলে সমস্ত শরীরে যে সাপ্লাইটা হচ্ছে, সেই সাপ্লাইড ব্লাডের ভিতরে অক্সিজেন কনসেন্ট্রেশন কম। তখন উনি এটাকে নাম দিলেন, ইট ইজ এ কমপ্লেক্স ফর্ম অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। যেখানে একটু আগে আমরা যেটা
এএসডি, ভিএসডি, পিডিএ নিয়ে কথা বলছিলাম, সেখানে কিন্তু ইটস নট কমপ্লেক্স, এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। ডিফেক্ট আছে, অথবা আমার পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস আছে, সুতরাং এখানে কিন্তু আইসোলেটেড প্রবলেমস। কিন্তু টেট্রোলজি অফ ফ্যালোটে এটা একটা আইসোলেটেড প্রবলেম না, একই সাথে 4টা সাইমালটেনিয়াস সমস্যা থাকার জন্য এই পেশেন্টগুলোর যে অ্যাডমিক্সার হয়, সেই অ্যাডমিক্সারের ফলে পেশেন্টগুলোর সায়ানোসিস নিয়ে আমাদের কাছে। সো ইট ইজ দ্য কমনেস্ট ফর্ম অফ সায়ানোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ। কি কি থাকে আমরা একটা খেয়াল করি, যতক্ষণ আলোচনা করাতে আমার মনে হয় যে অনেকের একটু বিরক্তি লাগছে অথবা টায়ার্ড হয়ে গেছে, তাই না? তো আমি যেটা বলি সেটা হলো, একটা গল্পই বলি। আমরা তো জোকস শুনি, এখন তো ছেলেমেয়েরা জোকস শুনে, আমাদের সময় জোকস ছিল না, আমাদের সময় ছিল কৌতুক ছিল। তো কৌতুক যেটা ছিল, সেই কৌতুকের ভিতরে আমরা খুবই শুনতাম, ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক শুনতাম। ভানু বন্দ্যোপাধ্যায় নামে একজন বাঙালি ছিলেন, তার বাড়ি ছিল বিক্রমপুর। এখানে উনি ব্রিটিশ আমলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে যান, এবং মানে ব্রিটিশ ইন্ডিয়া, এবং সেই সময় থেকে তিনি অনেক সিনেমা করতেন, এবং প্রায় তার 300 সিনেমা আছে, এবং উনি সবসময় কমেডিয়ান হিসেবে খুবই নাম করা ছিলেন। তো উনি মানুষকে মানে খুব কি বলতেন, মানে সাপ্রেস করে রাখতেন তার কথাবার্তা দিয়ে, এবং কেউ তার সামনে কথাবার্তা বলে পার পেয়ে যাবে এটা উনি লাইক করতেন না। তো এটা নিয়ে অনেক সময় গোলমাল হতো। তো তাতে করে ওনার স্ত্রীর খুবই সমস্যা হতো স্বামীর এই ধরনের ব্যবহারে। তো উনি একদিন ওনার মানে স্ত্রীকে, মানে স্বামীকে, ভানু বন্দ্যোপাধ্যায়কে তার স্ত্রী বলছে যে, দেখো তুমি তো মানুষের সাথে এরকম ব্যবহার করো, তো এইরকম ব্যবহার করলে, তুমি মানুষের সাথে যে খারাপ ব্যবহার করো, আমার তো খুবই সমস্যা হয়, এবং এই সমস্যা হলে পরে আমি তো সমাজে মুখ দেখাতে পারি না। তা তুমি কি তোমার চরিত্রে একটু পরিবর্তন করতে পারো না, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? তো ভানু বন্দ্যোপাধ্যায় অনেক কাতর স্বরে বলছে, দেখো আমি তো অনেক চেষ্টা করি, কিন্তু আমি তো পারি না, আমার নেচারটা এইরকম। তো এখন থেকে একটা চুক্তি আমরা করি, যখন দেখবা যে আমি খুব বেশি কথা বলে ফেলছি, তখন স্ত্রীকে বলছে যে, যখন দেখবা তো আমি খুব বেশি কথা বলছি, অর্থাৎ মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, তখন তুমি কাশি দিবা, আমি কাশি দিলে আমি সংযত হব। তো এই চুক্তি অনুপাতে একটা লোক আসি, সে খুব গল্প দিচ্ছে, অনেক রকম গল্প টল্প দিচ্ছে। গল্প শুনিয়ে ভানুর মাথা গেছে আবার গরম হইয়া। সে বলছে, দেখো তুমি এত বেশি গল্প দিও না, আমাদের গ্রামে কিন্তু একটা বাঘ আছে, এই বাঘের লেজ হলো 5 হাত লম্বা। তো একটা বাঘের লেজের লেন্থ থাকে 5 হাত, এটি নিয়ে স্ত্রীর মনে একটা সন্দেহ আসছে। তো ওই স্ত্রী তখন একটা কাশি দিছে। তো কাশি দিলে উনি বলছে যে, না ঠিক, আমি তো 5 হাত মেপে দেখি নাই, তবে এই লেজের দীর্ঘটা 5 হাত না হলে 3 হাত 4 হাত তো হবেই। তো 4 হাত লম্বা, সেটা নিয়েও স্ত্রীর একটু মানে কনফিউশন হয়েছে। তখন উনি আবার একটা কাশি দিছে। তো ভানু দেখে থামে না, 4 হাতের নিচে সে আর নামে না। তো একটা কাশি দেওয়ার পরে থামে না, তারপর আরেকটা কাশি দিছে। তো 2টা কাশি দিছে, তারপরে তাও থামে না, তারপর আরেকটা কাশি দিছে। তো তখন ভানু তার স্ত্রীকে বলছে, তুমি কাশতে কাশতে মরে যাও, কিন্তু আমি 4 হাতের নিচে থামবো না। তো যাই হোক, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, তোমরা একটু বিরক্ত হচ্ছ, কিংবা তোমাদের যদি কষ্ট হয়, আমি কিন্তু এটা টেট্রোলজি অফ ফ্যালোট শেষ না করে কিন্তু থামবো না। তো তোমরা কিছু মনে করলেও কি করা, কারণ আর ভবিষ্যতে কবে সময় পাবো, সেই জন্য টেট্রোলজি অফ ফ্যালোট পর্যন্ত আমি বলে তারপরে আমি শেষ করব। তো ঠিক আছে, আমরা যে কথাটা বলছিলাম সেটা, ইটস এ কমপ্লেক্স ফর্ম অফ কনজেন্টাল হার্ট ডিজিজ। যে কমপ্লেক্স ফর্মের ভিতরে আমরা একটু খেয়াল করি যে সেটা, আমরা একটু ব্যাকে যাই, দেখি এইখানে আমরা আসি। তো কমপ্লেক্স ফর্মটা কি? এই যে রাইট ভেন্ট্রিকল থেকে এই যে কি উঠলো, পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্ক কিন্তু রক্ত নিয়ে যাচ্ছে বোথ রাইট এন্ড লেফট লাংসে। তো একটা কম্পোনেন্ট অফ টেট্রোলজি হলো রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন। অর্থাৎ আউটফ্লো ট্রাক্টটা কি,
এই যে রক্ত এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে এখানে যদি জন্মগতভাবে কোনো প্রতিবন্ধকতা থাকে, সেটাকে বলা হয় পালমোনারি স্টেনোসিস, ইনফ্যান্ডিবুলার স্টেনোসিস। এই জায়গাটা যদি স্টেনোসিস থাকে, এই জায়গাটা যদি ন্যারো থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ভালোভাবে লাংসে যেতে পারবে না। সো ইট ইজ ওয়ান অফ দি কম্পোনেন্ট। যদি রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ভালোভাবে না যেতে পারে, তাহলে রাইট ভেন্ট্রিকলের মধ্যে অনেক ব্লাড জমে যাবে, এই রাইট ভেন্ট্রিকলের মধ্যে অনেক ব্লাড জমে যাবে। এখন এই ব্লাড যদি না এদিকে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যাওয়ার কথা ছিল, এ পাশে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে, তাহলে এই ব্লাডটা যাবে কোথায়? তখন আস্তে আস্তে কি হবে, এই রাইট ভেন্ট্রিকলটা ওভারলোডেড হয়ে যাবে এবং কোনো সময় এটা অনেক বড় হয়ে যেতে পারে। তখন ন্যাচারালি কি হয়েছে, যে এই ব্লাডটাকে রিলিজ করার জন্য তখন এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরি করে দেওয়া হয়। এটা হলো একটা মেকানিজম। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকলের ভিতরে কি ব্লাড আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে এখন এই ডিঅক্সিজেন এখানে জমতে জমতে এখানে কিন্তু প্রেসারটা অনেক বেশি, যে প্রেসারের জন্য এখন যদি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে যদি ডিফেক্ট থাকে, তাহলে এই প্রেসারাইজড এরিয়া থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড উইল বি শান্টিং ফ্রম রাইট টু লেফট। একটু আগে আমরা শিখলাম লেফট টু রাইট, আর এখন শিখলাম হলো রাইট টু লেফট। তো রাইট টু লেফট শান্ট থ্রু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দিস ইজ দ্য সেকেন্ড কম্পোনেন্ট। ফার্স্ট কম্পোনেন্ট হলো ইনফ্যান্ডিবুলার স্টেনোসিস, সেকেন্ড কম্পোনেন্ট হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা, 3 নম্বর যে জিনিসটা হলো সেটা হলো যে আমরা একটু আগে বলছিলাম যে অ্যাওর্টা কোথা থেকে উঠছে, লেফট ভেন্ট্রিকল থেকে। তো এই টেট্রোলজি অফ ফ্যালটের অ্যাওর্টা পিওরলি তখন আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে থাকে না, তখন এটা এমন ভাবে ওঠে, ওভার রাইড করে, বলে যে ওভার রাইডিং। কিসের উপর ওভার রাইডিং? মানে ঘাড়ের পর উঠে বসছে। কিসের ঘাড়ের পরে উঠে বসছে? অ্যাওর্টার রোডটার কিছু অংশ থাকে লেফট ভেন্ট্রিকলে, কিছু অংশ থাকে রাইট ভেন্ট্রিকলে। অর্থাৎ এই অ্যাওর্টাটা তখন উইল বি টেকিং ব্লাড ফ্রম বোথ লেফট ভেন্ট্রিকল as well as right ventricle. What is that called? Overriding of the aorta. এই overriding of the aorta হলো থার্ড কম্পোনেন্ট। আর 4 নম্বর হলো যে এইখানে যে ক্রমাগত ব্লাড জমে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে, এই ব্লাডটাকে বের করার জন্য রাইট ভেন্ট্রিকল খুবই চেষ্টা করছে, সে পুশ করার চেষ্টা করছে টু ব্লাড পাম্প থ্রু দি স্টেনোসড পালমোনারি ট্রাঙ্ক। এমনি এমনি সে পুশ করার চেষ্টা করছে। এ যত বেশি পুশ করছে এখানে তত বেশি মাসকুলার কন্ট্রাকশন হচ্ছে, এবং যত বেশি মাসকুলার কন্ট্রাকশন হচ্ছে তত বেশি মাসকুলার হাইপারট্রফি হচ্ছে। তাহলে কিসের হাইপারট্রফি? কোন মাসেলের হাইপারট্রফি? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে কি কি হলো? প্রথমে থাকলো স্টেনোসিস অফ দ্য ইনফ্যান্টিবুলাম, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ দ্য aorta and right ventricular hypertrophy. So these 4 component is giving the terminology tetralogy of Fallot. সো ফ্যালট টেট্রোলজিতে এই 4টে কম্পোনেন্ট থাকার জন্য যে জিনিসটা হচ্ছে সেটা আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি। কি রকম হলো যে এখানে আমরা দেখি, খেয়াল করি, এই ব্লাডটা আসছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট ভেন্ট্রিকল। এখানে দেখো যে রাইট ভেন্ট্রিকলের ভিতরে অনেক বড় হয়ে গেছে, তাই না? এটা অনেক বড় হয়ে গেছে, এবং এই বড় হওয়ার ফলে এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে এখানে কিন্তু আর নাই, গ্যাপ হয়ে আছে। গ্যাপ হলে পরে এই যে লেফট ভেন্ট্রিকলের কিছু এই যে ব্লাড আছে, লাল ব্লাড, এই শান্ট হয়ে এই যে মিক্সার হলো, এই ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরেই এসে অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড দুটো মিশে গেল। মিশে যাওয়ার ফলে এই মিক্সড ব্লাড কিন্তু অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি একটা নর্মাল বাচ্চা, তার যে পরিমাণ লাল রক্ত সমস্ত শরীরে যাওয়ার কথা ছিল, এখন সেখানে যে অক্সিজেন কনসেন্ট্রেশন ছিল, এখানকার অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ মোর দেন 95 সে, এই যে রেড রক, এখানকার অক্সিজেন কনসেন্ট্রেশন 60%। এখন দুটো মিলে 95 আর 60% কে যদি আমরা গড় করি, তাহলে দেখা যায় 80-85% অফ ব্লাড অক্সিজেন, পার্সেন্টেজ অফ অক্সিজেন সমস্ত শরীর জড়িয়ে যাচ্ছে, হুইচ ইজ far lower than of the normal concentration of blood. তাহলে সমস্ত শরীর কি ব্লাড পাচ্ছে? একটা মিক্সড ব্লাড পাচ্ছে, যার অক্সিজেন কনসেন্ট্রেশন কম, এবং এই মিক্সড ব্লাডের অক্সিজেন কনসেন্ট্রেশন কম থাকার জন্য এই বাচ্চাটা ইজ প্রেজেন্টিং উইথ সায়ানোসিস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। তাহলে আমরা হিমোডাইনামিক্সটা কেমন হলো, যে রাইট
অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসলো, কিন্তু এখানে যেহেতু স্টেনোসিস থাকার ফলে এই পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যেতে পারছে না। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম যেখানে লেফট টু রাইট শান্ট ছিল, সেখানে পালমোনারি সার্কুলেশনে অনেক বেশি ব্লাড যাচ্ছিল, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ হয়েছে। আর এখানে কি শিখলাম, যে এখানে যে আর্টারিটা দিয়ে লাংস এর ভিতরে ব্লাড যাবে সেই জায়গাটাই যদি স্টেনোসিস থাকে, তাহলে লাংসে ব্লাড বেশি যাবে কি করে? সেজন্য এখানে পালমোনারি সার্কুলেশনে ব্লাড কমছে, যেটাকে বলে অলিগেমিয়া। অলিগো মানে কম, আর এমিয়া মানে ব্লাড। তাহলে টেট্রালজি অফ ফ্যালটের মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো লাংসের ভিতরে কম ব্লাড যাচ্ছে, এবং যেটাকে আমরা বলি অলিগেমিয়া। আর লেফট রাইট শান্ট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট পিডিএ, সেখানে কিন্তু বেশি বেশি ব্লাড যাচ্ছে লাংসের মধ্যে, সেটাকে বলে হাইপারেমিয়া। তাহলে এ হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হাইপারেমিয়া, টেট্রালজি অফ ফ্যালটে হলো অলিগেমিয়া। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে ব্লাড ভেসেল গুলো খুব প্রমিনেন্ট লাগছিল বিকজ অফ হিউজ ব্লাড। আর এখানে আমরা লাংসের এক্সরেটা যখন দেখবো টেট্রালজি অফ ফ্যালটে, তখন দেখবো অলিগেমিক লাং ফিল্ডস। সো বেসিক ডিফারেন্স হলো এইটাই আমাদের বুঝতে হবে। তাহলে টেট্রালজি অফ ফ্যালট ইজ কমপ্লেক্স টাইপ অফ হার্ট ডিজিজ হুইচ ইজ হ্যাভিং 4 components. One is pulmonary stenosis, another is right ventricular hypertrophy, 3 নম্বর হলো ventricular septal defect, and 4 নম্বর হলো overriding of the aorta. অর্থাৎ aorta is changing its position from left ventricle to both left and right ventricle, and it is just overriding over the interventricular septum. So এই চারটা জিনিসের মধ্যে যে জিনিসটা নাটশেল যেটা হচ্ছে, যে whole body is getting a type of blood which is having less amount of oxygen, and due to the presence of less amount of oxygen, the patient's skin and mucous membrane is presenting with bluish appearance. What is that called? Cyanosis. So cyanotic congenital heart disease. So এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে ক্লাসিক্যাল টেট্রাড হলো রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, rightward deviation of the aorta, and right ventricular hypertrophy. এবং এর প্রভাবে কি হয়? গ্রোথ ফেলিওর। নাম্বার 1 হলো গ্রোথ ফেলিওর। কেন হয়? যে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের বড় হওয়ার জন্য কি দরকার? একটা অক্সিডেটিভ মেটাবলিজম দরকার আমাদের সমস্ত শরীরে, এবং সেই মেটাবলিজমটার জন্য মেইন যে কম্পোনেন্ট সেটা হলো অক্সিজেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেটাবলিজমটা অ্যাফেক্টেড হচ্ছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো এর প্রভাবে জন্মের থেকে, সেই কবে থেকে, সেই জন্মের আগের থেকেই এই বাচ্চাটা এই ধরনের একটা মিক্সড ব্লাড, লো কনসেন্ট্রেট অক্সিজেন ব্লাড পাচ্ছে। তাহলে সে তার গ্রোথটা হবে কি করে? সো আলটিমেটলি দি চাইল্ড উইল বি স্টান্টেড, শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। 2 নম্বর হলো সায়ানোসিস হয়ে যাবে। সায়ানোসিস, প্রেজেন্স অফ সায়ানোসিস। একটু আগে আমরা বলছিলাম তার সমস্ত শরীর যে রক্তটা পাকছে বিকজ অফ দিস কমপ্লেক্স কনজেন্টাল হার্ট ডিজিজ, তাতে করে এই বাচ্চাটার অক্সিজেন কনসেন্ট্রেশন সো সায়ানোসিস। 3 নম্বর হলো ডিসনিয়া অন এক্সারশন। এখানে এইটা হলো খুব ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল মার্কিংস। কি ক্লিনিক্যাল মার্কিংস? যে এখানে যে একটা বাচ্চা, সে হঠাৎ মোটামুটি ভাবে সে সেই সায়ানোসিস জীবনটাকে মানিয়ে নিয়েছে, কিন্তু কখনো কখনো কিছু কিছু স্ট্রেসফুল কন্ডিশনে এই অক্সিজেনের কনসেন্ট্রেশন আরো কমে যায়, তখন বাচ্চার শ্বাসকষ্ট হয়। তার হঠাৎ একটা তার বন্ধুকে দেখছে যে 3 বছরের একটা বাচ্চা, সে হঠাৎ মাঠের মধ্যে দৌড়াচ্ছে, হঠাৎ তাই দেখে তার মনে হলো যে আমি একটু দৌড়াই। সে তো কিন্তু তার যে শরীরে যে কন্ডিশন, অক্সিজেনের যে মাত্রা আছে ব্লাডে, সেটা তো সে পারমিট করে না, কিন্তু তার মন তো মানছে না। সে গেল দৌড়াইতে যে 2 দৌড় দেওয়ার পরে সে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, এবং এই শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়ার পরে সে যখন স্কোয়াটিং পজিশনে বসলো, তখন আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে তার শ্বাসকষ্ট কমে গেল। এবং এই স্কোয়াটিং পজিশনে বসলে কেন তার শ্বাসকষ্টটা কমে যায় সেটা আমি পরে বলবো যদি কেউ জিজ্ঞেস করে। তারপরে হলো কি পিউবার্টি, অর্থাৎ তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যেগুলো 12-13 বছর 14 বছরে ডেভেলপ করে, এই বাচ্চাটা সেটা ডিলে হতে পারে বিকজ অফ দি ইল ইফেক্টস অফ হাইপক্সেমিয়া ওভার দি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেক্স হরমোনস লিবারেশন হয় কম। এই পেশেন্টের মুখের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে ফেসটা ব্লু, লিপস কেমন, স্কিনটা ডাস্কি, ডিসনিক, আইগুলো কনজেস্টেড। কেন কনজেস্টেড হবে? একটা খেয়াল করো ভালো করে, যে আমাদের শরীরে যদি অক্সিজেন কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে কি হবে? দেয়ার উইড বি অ্যান স্টিমুলেশন টু দ্য বোন ম্যারো,
বোন ম্যারো তখন স্টিমুলেটেড হবে। এই হাইপক্সেমিয়া বোন ম্যারোকে বলবে যে বোন ম্যারো ভাই আপনি একটু বেশি বেশি করে আরবিসি তৈরি করেন, কারণ আমার তো শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তো আরবিসি তৈরি হতো, এবং এই আরবিসি যখন তৈরি হলো, বেশি বেশি করে আরবিসি তৈরি হচ্ছে, এই বেশি বেশি গুলো আরবিসি যখন সার্কুলেশনে চলে আসলো বিভিন্ন জায়গায়, তখন দেখা যাবে এই পেশেন্টের সায়ানোসিস কিন্তু লাল, চোখগুলো সব লাল, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আরবিসি। এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে হার্ট ফেলিওর সাধারণত হয় না, কারণ এখানে পালমোনারি কি বলছি আমরা, অলিগেমিক লাং ফিল্ডস, এখানে পালমোনারি হাইপারটেনশন হয় না, লাংসের প্রেসার বাড়ে না, সুতরাং এখানে ইডিমা হয় না। নেল গুলো কেমন হবে? ক্লাবিং নেল। ক্লাবিং নেল কেন হয়? ক্লাবিং কেন হয়? বিকজ অফ পারসিস্টেন্ট হাইপক্সেমিয়া দেয়ার ইজ প্রেজেন্স অফ ফাইব্রাস টিস্যু ফরমেশন, এবং এটা নেলটাকে একটা ক্লাব শেপ করে ফেলে। So these are the three important aspects. একটা হলো dusky appearance, stanting, congested eyes and clubbing nail, clubbed nail. এটা হলো তার ফাইন্ডিংস। এখানে এই যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো তার একটু আগে ছবিটা আমরা দেখিয়েছিলাম, সেটা হলো ব্লু লিপস, ব্লু টাং, তারপর চোখগুলো দেখো কেমন লাল লাল লাল। হ্যাঁ, এই বিকজ এই লালটা এই যে কনজেস্টেড, এই কনজেস্টেড হলো বিকজ অফ হিউজ আরবিসির জন্য হয়েছে। তারপরে এই ক্লাবিং, এখানে নেল গুলো বড় হয়ে গেছে, সায়ানোসিস হয়ে আছে বিকজ অফ ফাইব্রাস টিস্যু ফরমেশন, এবং আলটিমেটলি এই বাচ্চাটা ইজ কম্পারেটিভলি শর্টার দেন অফ দ্য কাউন্টার পার্ট। এখানে আমরা সেটাই বলছি, স্কিন ডাস্কি, আইস রেড, লিপ টাং ব্ল্যাকিশ, ক্লাব নেল। এখানে আমরা দেখছি এই যে জিহ্বাটা কেমন কালছে, হ্যাঁ, ঠোঁটগুলো কালছে, হ্যাঁ। তারপরে আমরা দেখতে পাই এই দেখো চোখটা কেমন কালো, হ্যাঁ, চোখটা সরি কেমন লাল একদম, হ্যাঁ, বিকজ অফ হিউজ আরবিসি। এবং ক্লাবিং আমরা দেখতে পাচ্ছি, ক্লাবিং, সায়ানোসিস। এবং এই পেশেন্টটা যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছিল, তখন সে হঠাৎ করে সেই স্কোয়াটিং পজিশনে, এটা কিন্তু তাকে কেউ শেখাই দেয়নি, নেচার সে নিজের থেকেই শিখে গেছে যে আমি যদি এই পজিশনটা অ্যাডপ্ট করি তাহলে আমার সায়ানোসিসটা এবং রেসপিরেটরি ডিস্ট্রেসটা কমে যাবে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট মেকানিজম আছে, আমি সেটা আলোচনা করব। তাহলে টেট্রালজি অফ ফ্যালোটের আমরা কি বুঝলাম? যে এটা একটা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজের 4টে কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্ট হলো পালমোনারি স্টেনোসিস। কি? আমার সাথে সাথে বলো, পালমোনারি স্টেনোসিস। সো পালমোনারি স্টেনোসিস থাকার জন্য লাংসের ভিতরে রক্ত কম যায়, সেই কম যাওয়াকে বলা হয় অলিগেমিক লাং ফিল্ডস। অলিগো মানে কম, ব্লাড ইন দ্য লাং প্যারেনকাইমা। 2 নম্বর হলো এই পালমোনারি স্টেনোসিস থাকার জন্য তার একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়েছে, যে সেপ্টাল ডিফেক্ট থেকে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লেফটের দিকে যাচ্ছে, যেটাকে বলে রাইট টু লেফট শান্ট। তাহলে 2 নম্বর কম্পোনেন্ট গেল। 3 নম্বর কম্পোনেন্ট হলো ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা, অর্থাৎ অ্যাওর্টা তার পজিশন চেঞ্জ করে মোর রাইট সাইডে আসছে এবং সে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম হয়ে গেছে। আর 4 নম্বর হলো রাইট ভেন্ট্রিকলের মাসেল গুলো খুব হাইপারট্রফিক হয়ে গেছে, যেটাকে বলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো দিস 4 কম্পোনেন্টস। এবং এখানে তাহলে আমরা বুঝলাম 4টি কম্পোনেন্টের জন্য সমস্ত শরীরে ব্লাডের অক্সিজেনের কনসেন্ট্রেশন কম, এবং দ্যাট অক্সিজেন কনসেন্ট্রেশন ল্যাকিং ইজ গিভিং রাইজ টু স্টান্টিং গ্রোথ। প্রিকর্ডিয়াম যদি আমরা এক্সামিনেশন করি তাহলে এটা আমরা মারমার পাবো, থ্রিল পাবো, এগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না এখন। ইজেকশন সিস্টেম এবং এইটা হলো এক্সরে। এই এক্সরেটা যদি আমরা দেখি, এক্সরেটা কেমন লাগছে দেখতে, তাই না? হার্টটা কিন্তু কার্ডিওমেগালি নয়, এটা কিন্তু উইদিন নর্মাল সাইজ হার্ট। তাহলে প্রথম এক্সরে ফাইন্ডিংসটা কি হলো? ইটস নট কার্ডিওমেগালি। এবং এটা অনেকটা দেখা যাচ্ছে বুট শেপড। বুট শেপ মানে কি? এই যে মিলিটারিরা যে বুট পরে মাথার দিকটা কেমন যেন থাকে, এরকম একটা লাগছে। তো এটা কেন? এবং এই লাংসের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখো রক্তনালী কিন্তু দেখা যায় না। এটাকে বলা হয়, যদি এখানকে পালমোনারি ব্লাড ভেসেল গুলো প্রমিনেন্ট থাকতো তাহলে আমরা বলতাম যে অনেক অনেক রক্ত আছে, কিন্তু এখানে কিন্তু তা নাই। সো এটা মোর অর লেস ব্ল্যাকিশ উইদাউট accentuation of pulmonary blood vessels, which is very characteristic. তাহলে আমরা এটাকে বলি অলিগেমিক লাং ফিল্ডস। তাহলে কি হলো? নর্মাল সাইজ হার্ট, বুট শেপড হার্ট, there is lacking of prominent pulmonary vascular beds, এবং যেটাকে বলে অলিগেমি। So these are the 3 characteristic features of lung X-ray in case of
টেট্রালজি অফ ফ্যালোট। এটা দিস ইজ নর্মাল হার্ট। এখানে দেখো হার্টের শ্যাডোটা কেমন, লাংসের মধ্যে রক্তনালী আছে, হ্যাঁ, কিন্তু হুইচ ইজ কমপ্লিটলি different from that of the previous one. So that is the characteristic radiological feature of a case of tetralogy of Fallot. তাহলে চেস্ট এক্সরে আমরা এরকম দেখে যদি পরীক্ষার সময় আমরা বলি যেটা বুট শেপড হার্ট, তাহলে এটা গেল এক। তো এখানে আমি দুই একটা কথা একটু বলতে চাই, সেটা হলো যে টেট্রালজি অফ ফ্যালোটে আমরা দেখছি নাম্বার ওয়ান কি, যে ব্লাডটা সার্কুলেশন দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে সেটা হলো হাইপক্সিক, অর্থাৎ লো অক্সিজেন কনসেন্ট্রেশন। এই লো অক্সিজেন কনসেন্ট্রেশনের প্রভাবে একটু ভালো করে মনোযোগ দিতে হবে। এই লো অক্সিজেন কনসেন্ট্রেশনের প্রভাবে বোন ম্যারো ইজ বিং স্টিমুলেটেড টু প্রডিউস মোর অ্যান্ড মোর আরবিসি। তো আরবিসি যখন বোন ম্যারোতে তৈরি হয়, এই আরবিসি গুলোর একটা ম্যাচুরেশন টাইম থাকে। আমরা ফিজিওলজিতে পড়েছি যে সেই আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, তারপরে রেটিকুলোসাইট, তারপরে একটা ম্যাচিউর আরবিসি বাইকনকেভ শেপ। কিন্তু এখানে যে আরবিসি গুলো তৈরি হচ্ছে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হাইপক্সেমিয়া, যেহেতু আরবিসির ভিতরে হিমোগ্লোবিন যেটা অক্সিজেন ক্যারি করে, এই ব্লাডটা কিন্তু এই আরবিসিটা কিন্তু বোন ম্যারোতে ম্যাচুরেশনের টাইম পায় না। না পাইলে কি হয়, এই আরবিসি গুলো খুব কুইকলি সার্কুলেশনে চলে আসে। এবং আমরা জানি আরবিসি যত বেশি ম্যাচিউর হবে তার সাইজ তত ছোট হবে, আর ইম্যাচিউর আরবিসির সাইজটা হলো বড়। তাহলে কি হলো, হোয়েনেভার দে আর ইন দা সার্কুলেশন, আমাদের ব্লাডের মধ্যে কি আছে, প্লাজমা আছে, আরবিসি আছে। প্লাজমা হলো 55% আর আরবিসি হলো 45%। তাহলে এখন যদি বড় বড় আরবিসি আসে তাহলে কি হবে, প্লাজমার কনসেন্ট্রেশনটা কি হবে, কমে যাবে। কমে গেলে হাইপার ভিসকোসিটি হবে। হাইপার ভিসকোসিটি হবে অর্থাৎ ব্লাডের যে ফ্লুইডিটি, এই ফ্লুইডিটিটা কমে যাবে, ব্লাডটা আরো বেশি ঘন হয়ে যাবে। এই ঘন হয়ে গেলে অনেকগুলো সমস্যা শরীরের মধ্যে হতে পারে। তাহলে কি সমস্যা, একটা সমস্যা হলো যে সার্কুলেশনটা খুব ঘন হওয়ার জন্য খুব ইজিলি যেতে পারছে না, থ্রম্বো এম্বোলিজমের ম্যানিফেস্টেশনটা বেশি হবে। থ্রম্বাস কখন হয়, এম্বোলিজম কখন হয়, যখন ব্লাডটা ঘন থাকে, সার্কুলেশনটা স্ট্যাগনেন্ট হয়ে থাকে। এই যে একটা নদী, তার ভিতরে স্রোত আছে খুব সাবলীল, কিন্তু একটা নদী আছে সে স্ট্যাগনেন্ট হয়ে আছে, ভালো করে স্রোত চলে না। তো এখানেও আমাদের এই টেট্রালজি অফ ফ্যালোটের যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোর ভিতরে কিন্তু এইরকম একটা ব্লাড জমে আছে যে ব্লাডটা স্ট্যাগনেন্ট। সো দ্যাট স্ট্যাগনেশন উইল গিভ রাইজ টু দ্য হাই চান্স অফ এ থ্রম্বোসিস। এমন থ্রম্বোসিস যদি কোনো সময় ডিসলস হয়ে যায় তখন তাকে এম্বোলিজম বলে। এবং এই এম্বোলিজম যদি কোনো ব্রেনের মধ্যে চলে গেল তাহলে কি হলো, এই যে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়ে গেল। একটা পেশেন্ট ভালোই ছিল টেট্রালজি অফ ফ্যালোটের, হঠাৎ করে দেখা গেল তার এক সাইডে প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। তো এম্বোলিক স্ট্রোক এটা একটা হতে পারে, অথবা এই এম্বোলিজম শরীরের যে কোনো জায়গায় যেতে পারে। 2 নম্বর হলো আমরা দেখলাম যে রাইট ভেন্ট্রিকল থেকে রক্তনালী যাওয়ার কথা ছিল, রক্ত যাওয়ার কথা ছিল লাংসের ভিতরে। এই লাংসের ভিতরে এই রক্তটা অক্সিজেনেশন তো হবেই, কিন্তু এই যে ডিঅক্সিজেনের ব্লাডটা গেল এই লাংসের ভিতরে যাওয়ার ফলে সেখানে যে সমস্ত মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেলস থাকে, এই সেলগুলো কিন্তু ওই রক্তনালীর ভিতরে যে আবর্জনা আছে, যে সমস্ত রোগ জীবাণু আছে, সেগুলো কিন্তু মেরে ফেলতে পারতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেট্রালজি অফ ফ্যালোটে লাংসের সার্কুলেশনটাকে বাইপাস করে সেই আউটার মধ্যে ঢুকে গেল, কিন্তু তাহলে ওই রোগ জীবাণুগুলো কিন্তু মরল না। এখন এই রোগ জীবাণুগুলো কিন্তু এই রক্তের মাধ্যমে সমস্ত শরীরের ভিতরে যে কোনো জায়গায় ছড়াই পড়তে পারে, এবং ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সাইট হলো সে কিন্তু ব্রেনে যে সেটেল ডাউন করে। এবং এই টেট্রালজি অফ ফ্যালোটের পেশেন্টের খুব হাই প্রপেসিটি থাকে টু হ্যাভ সেরিব্রাল অ্যাবসিস। আমরা এখানে একটা পেশেন্টের টেট্রালজি অফ ফ্যালোট দেখতে পাচ্ছি, বিগ অ্যাবসিস। সো brain abscess is one of the important complication of tetralogy of Fallot. আরেকটা কমপ্লিকেশন কি বলেছিলাম, থ্রম্বোএম্বোলিজম। এবং সেখানে রক্তনালীর ভিতরে যদি একটা এম্বোলাস যে ব্লক করে দেয়, তাহলে ব্রেন টিস্যু উইল বি সাফারিং ফ্রম লো ব্লাড, সো হাইপক্সিয়া ডেভেলপ করে এবং সেই পেশেন্টে স্ট্রোক হয়ে যাবে। সো এবং এটা আমরা একটু বলছিলাম যে, এবং
এই পেশেন্টগুলো তাহলে কি দাঁড়াইলো, একটা হলো ব্রেন অ্যাবসেস হলো, একটা হলো স্ট্রোক হলো, তারপরে একটা হলো স্টান্টিং হলো, তারপরে আরো আছে, আরো অনেক কিছু তার হতে পারে। এবং এই যে বেশি বেশি করে এখানে বোন ম্যারো থেকে যে আরবিসি তৈরি হচ্ছে, এরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া হচ্ছে, তাতে কিন্তু কর্টিক্যাল বোনের ম্যাটার্সটা কমে যায়। তাহলে কি হবে, যত বোনের কর্টেক্সটা থিন হবে তত ওই বোনগুলো কিন্তু ফ্রায়াবল হবে, এবং এই বাচ্চাগুলো হঠাৎ করে দেখা গেল একদিন হাড্ডিটা ভেঙে গেছে। সো দিস আর দ্য প্রবলেম। তো যাই হোক, আমার মোটামুটি ভাবে আমরা যদি খেয়াল করি টেটোলজি অফ ফ্যালোট, এবং আমরা কি বুঝলাম যে হাইপক্সিয়া থাকে, হাইপক্সিয়া পিছনে 3-4টা কারণ থাকে, এবং মেন যে জিনিসটা হয় সেটা হলো বোন ম্যারো স্টিমুলেশন হয়, বেশি আরবিসি প্রোডাকশন হয়, স্ট্যাগনেশন অফ দ্য সার্কুলেশন হয়। স্ট্যাগনেশন অফ দ্য সার্কুলেশন হলে মেন যে জিনিসটা হয় সেটা হলো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, স্ট্রোক। আর একটা জিনিস হলো এখানে কিন্তু টেটোলজি অফ ফ্যালোটে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসটাকে বাইপাস করে সেই ব্লাডটা সার্কুলেশনে যাওয়ার জন্য ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিফারেন্ট অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস, এটা ব্রেনের মধ্যে সেটেল করলে অনেক সময় সেরিব্রাল অ্যাবসেস হয়। এই দুটো জিনিস হয়। তো আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে সেটা হলো এই পেশেন্টগুলো কিন্তু তারা দেখেছি যে জন্মের থেকে তাদের শরীরের ভিতরে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম, এবং সেভাবেই কিন্তু তারা বড় হচ্ছে, যদিও তুলনামূলকভাবে নর্মাল কাউন্টার পার্টের থেকে কম হচ্ছে। কিন্তু হঠাৎ করে এই বাচ্চাগুলো হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যেটাকে বলা হয় সায়ানোটিক স্পেল অথবা টেট স্পেল। এই স্পেল যদি হয় তাহলে তোমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্টটা কেন হয় আমরা একটু খেয়াল করি, আমি এর বাইরে আর আমি আলোচনা করব না, এটা হলে মোটামুটি আমরা ডিজিজটা বুঝতে পারবো। তাহলে কি হয়, একটা পালমোনারি ট্রাঙ্কের রুটে সেখানে জন্মগতভাবে স্টোনোসিস থাকে, এবং সেই স্টোনোসিস থাকার ফলে নর্মালি যদি সেখান থেকে 1 লিটার ব্লাড যার কথা ছিল সেখানে হয়তো সে এখন 300 সিসি ব্লাড যাইতে পারে। তাহলে কি হলো, লাংসের 1 লিটার রক্ত তার অক্সিজেনেশন হওয়ার কথা ছিল, সেখানে হলো 300 ml মাত্র। এখন যদি এই রুট অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক এটা যদি আরো ন্যারো হয় তাহলে আরো কম রক্ত যাবে, আরো কম রক্ত যদি যায় তাহলে তার শরীরে অক্সিজেনের কনসেন্ট্রেশন আরো কমে যাবে। এই অক্সিজেনের কনসেন্ট্রেশন তার যত কমে যাবে তখন তার শ্বাসকষ্ট তত বেশি হবে। এটাকে বলা হয় টেট স্মেল, অর্থাৎ তার ডিপেনিং অফ দ্য সায়ানোসিস, ডিপেনিং অলরেডি তার সায়ানোসিস ছিল সেটাকে আরো ডিপ হলো, তারপর কি হলো প্রেজেন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, আর যে অক্সিজেনটা হঠাৎ করে আরো কমে গেল তার প্রভাবে এই বাচ্চাগুলো হঠাৎ করে আনকনসিয়াস হয়ে যেতে পারে এবং তার শরীরে খিঁচুনি হতে পারে। তাহলে কি দাঁড়াইলো শেষ পর্যন্ত, একটা জিনিস দাঁড়াইলো যে তার শ্বাসকষ্ট হলো, এবং শ্বাসকষ্ট হলে পরে তার সে আনকনসিয়াস হয়ে গেল, এবং এই সেই আনকনসিয়াস হয়ে অনেক সময় তার খিঁচুনি হয়ে গেল। তো এই যে জিনিসটা টেট স্পেল অথবা ব্লু স্পেল অর হাইপারসায়ানোটিক স্পেল, যে কোনো একটা নামে আমরা বলতে পারি। তো একটু আগে আমরা বলছিলাম এরকম সিচুয়েশনে পেশেন্ট নিজেই তোমার এটা স্কোয়াটিং পজিশনে অ্যাডাপ্ট করে। স্কোয়াটিং পজিশন মানে কি, যখন মানুষ নিজে পায়খানা করতে বসে, পেশাব করতে বসে, তখন দেখো খেয়াল করে দেখো তার নিটা তার চেস্টের কাছে চলে আসছে, এটা হলো স্কোয়াটিং পজিশনের মেন ক্যারেক্টারিস্টিক্স। তো এই পেশেন্ট গুলোর ম্যানেজমেন্টের সময় এই যে আমরা হাইপারসায়ানোটিক স্পেল দেখছি, সাডেন ডিপেনিং অফ দ্য সায়ানোসিস, সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস, alteration in consciousness, convulsion and decreased or disappearance of murmur। তো এই যে জায়গাগুলো থাকে এইটা কিন্তু লাইফ থ্রেটেনিং, এবং এখান থেকে যদি খুব কুইকলি রেস্কিউ না করা যায় তাহলে পেশেন্ট ক্যান ডাই। তো সেখানে আমরা কি করব, প্লেসিং দি বেবি ইন নি চেস্ট পজিশন, অর্থাৎ সে তো আর বসতে পারবে না, এরকম আনকনসিয়াস হয়ে গেলে সে শুয়ে থাকবে, তখন শুয়ে থাকবে, তাকে লেফট ল্যাটারাল পজিশনে যদি আমি শোয়াই এবং তাকে যদি এমন ভাবে পাটাকে ভাঁজ করে দেই যে পায়ের নিটা তার চেস্টের কাছাকাছি থাকে, নি চেস্ট পজিশন হলো। তাকে আমাকে এখন অক্সিজেন দিতে হবে, এই অক্সিজেন দিলে পরে তার হাইপক্সিয়া কিছুটা কমবে,
তারপরে আমরা যেহেতু তার কনভালশন হয়েছে, তাকে কিন্তু আমরা এখানে মরফিন দিয়ে দিতে হবে। এই মরফিন দেওয়ার একটা আলাদা কারণ আছে, সেটা হলো এই মরফিনটা ওই যে পালমোনারি ট্রাঙ্ক যেখানে অবস্ট্রাকশন হয়ে আছে, এই ট্রাঙ্কের যে মাস্কুলার পার্টটা সেখানে তোমার টোনটা কমায়। টোনটা কমালে পরে ওই যে স্টেনোসিস যেটা ছিল সেটা কিছুটা হলেও একটু রিল্যাক্সড হয়। প্রোপ্রানোলের কাজও তাই। আর এখানে যেহেতু অ্যাসিডোসিস হয় সেজন্য বাইকার্বনেট দিব, এবং এখানেও আরো ওষুধ আছে যেমন ফিনাইলনেপটিন, এগুলো হয়তো আমরা দিব। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ইন দ্য ফিল্ড লেভেল টু কিপ দ্য পেশেন্ট ইন নিচেস্ট পজিশন, এবং আলটিমেটলি এই সমস্ত পেশেন্টের অ্যাডিকুয়েট হাইড্রেশন। কারণ হলো আমি একটু আগে বলছিলাম যে তাদের কি হতে পারে, ব্লাডটা কিন্তু খুবই কনসেন্ট্রেট হয়ে যায়, সুতরাং সেই কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। এবং এই সমস্ত পেশেন্টের যে আরবিসি গুলো ইম্যাচিউর ফর্মে সার্কুলেশন আসে, তাদের ম্যাচুরেশনের জন্য যে ফ্যাক্টরটা থাকে সেই ফ্যাক্টরটা হলো আয়রন, এটা আমাদের দিতে হবে। এবং ট্যাবলেট প্রোপ্রানোল দিলে পরে তাদের ওই যে স্টেনোসিসের পরিমাণটা কমে যাবে, সুতরাং পেশেন্ট লাইফ একটু বেটার হবে এবং আলটিমেটলি তাদের সার্জারি। তো এখানে আমি শেষ করতে যাচ্ছি। এখানে বিফোর ক্লোজিং ইট আমি একটা জিনিস শুধু একটু তোমাদেরকে বলবো, সেটা হলো আজকে আমরা প্রথম থেকে দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট আলোচনা করলাম। একটা হলো লেফট রাইট শান্ট, যেখানে পালমোনারি হাইপারটেনশন বেশি থাকে সেখানে পালমোনারি। অন দ্য আদার হ্যান্ড টেট্রালজি অফ ফ্যালোট, সেখানে কিন্তু পালমোনারি হাইপারটেনশন থাকে না, সেখানে থাকে অলিগেমিয়া। তাহলে লেফট রাইট শান্ট মানে ভিএসডির কথা যদি আমরা বলি, পিডি এর কথা যদি বলি, সেখানে লাংসের ভিতরে অনেক বেশি ব্লাড থাকে, অনেক বেশি ব্লাড থাকার জন্য সেখানে পালমোনারি হাইপারটেনশন এন্ড পালমোনারি ইডিমা ডেভেলপ করে, এটা আমাদের খেয়াল করতে হবে। অন দ্য আদার হ্যান্ড ইন টেট্রালজি অফ ফ্যালোট, যেখানে পালমোনারি স্টোনোসিস থাকার জন্য কম রক্ত যায় লাংসে, সেখানে কিন্তু লাংসে ব্লাডের ভলিউমটা কম থাকে, যেটাকে বলে অলিগো। ইট ইজ এ বিগ ডিফারেন্স। সেকেন্ড যে ডিফারেন্সটা হলো, টেট্রালজি অফ ফ্যালোটের মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার হলো দেয়ার ব্লুইশনেস অফ বোথ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, অর্থাৎ আমরা যেটাকে বলে সায়ানোসিস। অন দ্য আদার হ্যান্ড ইন কেস অফ লেফট রাইট হ্যান্ড পার্টিকুলারলি বিএসডি অর পিডিএ, সেখানে কিন্তু কোনো সায়ানোসিস থাকে না, এটা আমরা খেয়াল করলাম। 3 নম্বর হলো the chance of heart failure is very high in case of BSD or left right shunt, but heart failure is unusual in case of tetralogy of Fallot. So এই কয়েকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এবং যদি আমরা এক্সরে রিড করি, যে এক্সরে যখন আমরা দেখব তখন দেখব বিএসডির একটা এক্সরে দ্যাট উইল বি মেগালি, কার্ডিওমেগালি। অন দ্য আদার হ্যান্ড the heart size is normal in case of tetralogy of Fallot. And tetralogy of Fallot take a characteristic shape of the heart. We called it boot-shaped heart. Boot-shaped heart. The boot-shaped heart and oligemic lung fields is the most characteristic radiological feature of tetralogy of Fallot. On the other hand, large heart, অর্থাৎ cardiomegaly, along with prominent pulmonary vasculature is a characteristic feature of left right and particular ventricular septal defect or PDA. So having this compare and contrast, আমরা আজকে আমার মনে হয় যে এখন ধৈর্যচ্যুতি হবে। এখন অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টা, আর মোর দ্যান দ্যাট। সো সুতরাং কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। তোমাদের অসাধারণ মনোযোগ আমার এই সাধারণ কথা শোনার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল তোমাদের প্রতি। তোমরা শুনে যদি কোনো বেনিফিট হয় সেটা আমার জন্য আমার একটা সার্থকতা আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন কোশ্চেন কোথায় আসবে ড্যাট? ওরা হয়তো ওখানে দিতে পারে, আমরা আলোচনা করি। হ্যালো হ্যালো আবু, হ্যালো, কথাবার্তা কেউ কয় না কেন? আবু এটা হ্যালো, 1 ঘন্টা 30 মিনিট হয়েছে আপু। ওরা কি পালাইছে?
কোশ্চেন করছে? তেমন না, অনেক আছে এখান থেকে। হ্যালো, ও মাই গড, তো অনেক। বহুত 500 বলে। হ্যালো, আচ্ছা, কোশ্চেন প্লিজ। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, সেটা হলো ওভার রাইডিং অফ দ্য অ্যাওয়ার্ডটা কেন হচ্ছে। আচ্ছা, ওভার রাইডিং অফ দ্য অ্যাওয়ার্ডটা কেন হচ্ছে আমি একটু বলি। এই কোশ্চেনটা করেছে ইশরাত জাহান। তো এটা হলো যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি। স্যার, জি ওমর ফারুক, হ্যালো হ্যালো, হ্যালো, ওকে। একটা কোশ্চেন আসছে। হ্যালো ওমর ফারুক, ক্যান ইউ লিসেন টু মি? হ্যালো, হ্যাঁ স্যার, আপনি চাইলে আপনার কমেন্ট গুলো আপনি ব্রাউজারেও দেখতে পারেন যদি আমি দেখতে পাচ্ছি, ফোনে আমি দুই দেখতে একটা কোশ্চেন প্রবলেম হয় দিচ্ছি। বা আমি কি এখন কি কোশ্চেনের দুই একটা উত্তর দিব? শোনা যাচ্ছে না কেন আমার? হ্যালো ফারুক, হ্যালো, হ্যালো স্যার, হ্যালো, শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আমি কি কোশ্চেন উত্তর দিতে পারছি? ওটা শুনতে পাচ্ছে কিনা? হ্যালো, হ্যালো হ্যালো, আচ্ছা, আমি কি কোশ্চেন উত্তর দেব দুই একটা? আচ্ছা, সাইফুজ্জামান শিখন, তোমার প্রশ্নটা হলো যে ভিএসডি তে একবার হচ্ছে অলিগেমিয়া, একবার হচ্ছে হাইপারেমিয়া। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যখন ট্রুলি ভিএসডি ছিল সেখানে কিন্তু হোল ব্লাড ইজ গোয়িং টু পালমোনারি সার্কুলেশন। নর্মালি যখন ভিএসডি থাকে না তখন যতটুকু ব্লাড যায় তার সাথে কিন্তু অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ব্লাড is going to the lungs. So that is giving rise to hyperemia. In tetralogy of Fallot, এখানে ভিএসডি আছে, কিন্তু সেই ভিএসডিটা কিন্তু লাইফ সেভিং এর জন্য। কি লাইফ সেভিং এর জন্য? যে রাইট ভেন্ট্রিকলের ভিতরে যে ব্লাডটা আসছে রাইট অ্যাট্রিয়াম থেকে, সেই ব্লাডটা যাওয়ার কোনো পথ পাচ্ছে না। কেন পাচ্ছে না? যেহেতু পালমোনারি স্টেনোসিস আছে। তখন এই ব্লাডটা যদি সে না যেতে পারে, আমরা কল্পনা করি যে সেখানে ব্লাড জমতে 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 একসময় দেখা গেল যে রাইট ভেন্ট্রিকলটা বাস্ট হয়ে গেছে। তখন এইটার থেকে বাঁচানোর জন্য এখানে রাইট
ভেন্ট্রিকলের সামনে একটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরি করে দেওয়া হলো। তৈরি করলে সেই ব্লাডটা কিন্তু কোথায় যাচ্ছে? সে কিন্তু লাংসের সার্কুলেশনে যাচ্ছে না, সে কিন্তু সরাসরি কিন্তু অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ অ্যাওর্টা দিয়ে যাওয়ার সময় যে অলিগেমিয়া আগেও ছিল, এখানে কিন্তু সেই অলিগেমিয়া থাকছে ডিসপাইট দ্য প্রেজেন্স অফ ভিএসডি। এটা ডিসপাইট দ্য প্রেজেন্স অফ ভিএসডি। তো সুতরাং ভিএসডি থাকলেই যে সবসময় হাইপারেমিয়া হবে তা না, ইউজুয়ালি হবে, বাট হোয়েনেভার, এখানে কিন্তু প্রসঙ্গ ভিন্ন টেট্রোলজি অফ ফ্যালোর, সেই দৃষ্টিকোণ থেকে এই অলিগেমিয়া হচ্ছে। আর একটা, স্কোয়াটিং পজিশনে শ্বাসকষ্ট কেন কমে? স্কোয়াটিং পজিশনে আমরা যখন বসি তখন আমরা কিভাবে বসি, যে আমরা আমাদের পায়ে দুটো জায়গায় ভাঁজ পড়ে। কোথায় ভাঁজ পড়ে? একটা হলো ইনগুইনাল রিজিয়নে, আর একটা হলো নি জয়েন্টে। তো ইনগুইনাল জয়েন্টে এবং নি জয়েন্টে যখন ভাঁজ পড়ে তখন কি হয়, ওখানকার যে রক্তনালীগুলো যাচ্ছিল, পাস করছিল, সেখানে ছিল বোথ আর্টারি অ্যাজ ওয়েল অ্যাজ ভেন, ঠিক কিনা? তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে অ্যাওর্টার থেকে রাইট আইলিয়াক আর্টারি যেটা যাচ্ছিল, সেখানে যদি একটা ভাঁজ পড়ে, তাহলে লোয়ার লিম্বের দিকে ব্লাড কিন্তু কম যাবে। অর্থাৎ ব্লাডটা কিন্তু সেটা এখানে আটকায় গেল, এখানেও আটকে গেল, ইনগুইনাল রিজিয়নেও আটকে গেল, পপলিটিয়াল অ্যাঙ্গেলেও আটকে গেল। আটকে যাওয়ার ফলে এই আটকানো প্রক্সিমালি যে ব্লাডটা থাকলো, সেই ব্লাডটা কিন্তু জমছে, সেখানে অ্যাকুমুলেট হচ্ছে। কোথায় অ্যাকুমুলেট হচ্ছে? এবং তার সে প্রেশারটা কিন্তু আলটিমেটলি এক্সার্টেড হচ্ছে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। তাহলে আমরা লেফট ভেন্ট্রিকলের মধ্যে যদি আমরা প্রেশারটা বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে? ওই রাইট সাইড থেকে যে পরিমাণ যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সামনের দিকে আগাচ্ছিল, সেই শান্টিংটা কম হবে। অর্থাৎ সেই ব্লাডটা কিন্তু তখন রাইট ভেন্ট্রিকলে যদি যত বেশি থাকবে, তত বেশি এই স্টেনোস পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে যেতে পারবে। অর্থাৎ এখানে উদ্দেশ্যটা হলো লেফট ভেন্ট্রিকলে প্রেসার জেনারেট করা। একইভাবে যদি এই দুটা জায়গায় যদি সিস্টেমিক ভেন, যদি ইনফিরিয়র ভেনা কাভাতে যে ভেনটা যে শেষ করছে, এটা যদি এরকম ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু রাইট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্ন কম হবে। তাহলে কিন্তু রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রেসারের পরিমাণ যদি কমে যায়, তাহলে পেশেন্ট উইল বি বেনিফিটেড। সুতরাং এখানে মেন জিনিসটা হলো, আমরা বাই দি ব্লকেজ অফ দি artery as well as vein, we will be generating more and more pressure in the left ventricle, which will prevent shunting of blood from right to left ventricle, and at the same time will influence to push more and more blood through the stenosis pulmonary vein, এবং এই ব্লাডটা যদি লাংসে যায়, দ্যাট উইল বি বেটার অক্সিজেনেশন, তাতে করে তার শ্বাসকষ্টটা কমে যাবে। হ্যাঁ, রাশিদ আঞ্জুম আনিক ঠিকই বলছে, তাই সাইনোসিস থাকে না। থ্যাংক ইউ স্যার। হোয়াই রাইট right heart failure is not occurring in tetralogy of Fallot, as we know that there is right ventricular hypertrophy and cyanosis occurs within 6 months of age. এখানে কেন হয় সেটা আমি বলি, যে হার্ট ফেলিওর হওয়ার জন্যে আমাদের কয়েকটা জিনিস লাগে। সেটা হলো যে ওভারলোড, হার্টের ভিতরে যদি ব্লাডের ওভারলোডিং থাকে, তাহলে কিন্তু এখানে ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওভারলোড কখন হয়? যখন পালমোনারি হাইপারটেনশন হয়, তখন ওভারলোড হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পালমোনারি স্টেনোসিস আছে, তাহলে সেটা কিন্তু রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা ওভারলোড হইতে পারতো। তো ওভারলোডটা হইলে কি হতো, এখানে কিন্তু রাইট হার্ট ফেলিওর হইতো, লেফট হার্ট ফেলিওর না। কিন্তু রাইট হার্ট ফেলিওর সেটাও কিন্তু আমরা কিভাবে প্রিভেন্ট করছি? দুটো ভাবে, যাতে ওভারলোডটা না হয়। তার একটা হলো ওই যে অ্যাওর্টাটাকে বাম সাইড থেকে একটু ডান দিকে সরিয়ে নিয়ে আসছি। অর্থাৎ যখন ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, তখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সরাসরি অ্যাওর্টার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার ফলে তুলনামূলকভাবে রাইট ভেন্ট্রিকলের মধ্যে কি হচ্ছে, যে অ্যাকুমুলেশন অফ ব্লাড সেই পরিমাণটা কম হচ্ছে। সুতরাং এই সমস্ত মেকানিজমের জন্য এই যে অ্যাডজাস্টমেন্ট,
এই কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ জন্য দুটো অ্যাডজাস্টমেন্ট কিন্তু এখানে হচ্ছে। এখানে মেন কম্পোনেন্ট হলো পালমোনারি স্টেনোসিস, আর বাকিগুলো কিন্তু সব অ্যাডজাস্টমেন্ট। যেমন কি অ্যাডজাস্টমেন্ট, একটা ভেন্ট্রিকুলার সেপ্টম তৈরি করে দেওয়া হলো ফর হিজ সার্ভাইভাল। আর একটা অ্যাডজাস্টমেন্ট কি হলো, তার অ্যাওর্টাকে সরিয়ে নেওয়া হলো যাতে করে এই রাইট ভেন্ট্রিকুলার ব্লাডটা অ্যাজ ওয়েল অ্যাজ লেফট ভেন্ট্রিকুলার ব্লাডটা সব সরাসরি করে ওই অ্যাওর্টা দিয়ে সরে যায়। সেই জন্য এখানে যেহেতু ইন্ট্রাভেন্ট্রিকুলার কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে না, সেই জন্য চান্স অফ হাইপারটেনশন ইজ লেস। লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বেশি হবে, ভেরি গুড। বাইজিৎ বোস্তামি বলছে ভালো। বুট শেপ হার্টের অলিগেমিক লাং ফিল্ডস, হ্যাঁ এটা ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য কেন কার্ডিওমেগালি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তো হচ্ছে না, কার্ডিওমেগালি হচ্ছে না, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে না বিকজ এখানে যে ব্লাডটা আসছে লেফট সাইডে কিন্তু তুলনামূলকভাবে ব্লাড কম থাকে। কেননা লাংসে যেহেতু ব্লাড কম যায়, সেই জন্য ওই ব্লাডটা যখন লাংসের ভিতরে অক্সিজেনেটেড হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসে, সেই পরিমাণ কিন্তু নর্মাল পপুলেশনের থেকে কম। সুতরাং লেফট ভেন্ট্রিকুলার তো প্রেশার বেশি থাকছে না, আর এখানে ব্লাড বেশি থাকছে, পুলিং অফ ব্লাড থাকছে রাইট ভেন্ট্রিকুলারের মধ্যে, এবং সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য পথ তৈরি করা হচ্ছে। সুতরাং এখানে যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য হচ্ছে না, তো হাইপারট্রফি লেফট ভেন্ট্রিকুলার হবে না। স্যার টেট্রালজি অফ ফ্যালোটি কি অ্যানিমিয়াও হয়? কেন হয়? বিকজ এখানে অ্যানিমিয়া হয় বিকজ সেখানে হাইপারএমিয়া আছে, অ্যানিমিয়া, কিন্তু এখানে আয়রন ডেফিসিয়েন্সিটা বেশি থাকে। আয়রন ডেফিসিয়েন্সি কেন বেশি থাকে? যে পরিমাণ আয়রন আমাদের সার্কুলেশনের মধ্যে আছে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ আরবিসি কে ম্যাচিউর করতে পারে, কিন্তু এখানে আরবিসির পপুলেশন কিন্তু অনেক অনেক বেশি থাকে, এবং সেই আরবিসি গুলো আলটিমেটলি সেই নিউট্রিয়েন্টসটা, আয়রনের যে নিউট্রিয়েন্টসটা, সেটা সবার কাছে সমভাবে পৌঁছায় না বলে পেশেন্ট তুলনামূলকভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে। আর একটা কোশ্চেন আছে স্যার, এক্সরে ফাইন্ডিংস এর দুইটার মধ্যে একটা বুট শেপড হার্ট, একটা বলছেন, একটা যে বলছেন, ওইটা কি বুঝিনি, যে তো কিছু কই নাই। বুট শেপড হার্টটা মানে কি, আমরা যদি হার্টের উপরের দিক থেকে খেয়াল করি, লেফট বর্ডার অফ দি হার্ট, একটু খেয়াল করো, এটা কোশ্চেনটা করছে আশফাকুর রহমান মাহির। তুমি ভাই একটু খেয়াল করো যে লেফট বর্ডার অফ দি হার্ট সবার উপরে কি থাকে? অ্যাওর্টিক নাকেল। অ্যাওর্টিক নাকেল কি সেটা? সেটা রিপ্রেজেন্টিং দ্য পার্ট অফ দ্য অ্যাওর্টা। তারপরে কি থাকে? অ্যাওর্টিক নাকেলের নিচে থাকে লেফট অরিকল, তার নিচে কি থাকে? পালমোনারি কোনাস। এই পালমোনারি কোনাসের যে জায়গাটা, এটা রিপ্রেজেন্টেড হয় কি দিয়ে? পালমোনারি ট্রাঙ্ক দিয়ে। তার নিচে থাকে লেফট ভেন্ট্রিকল। তো এখন আমরা এই যে পালমোনারি কোনাসটা, এই পালমোনারি কোনাসটা ফুল থাকবে। কখন ফুল থাকবে? যখন পালমোনারি আর্টারিটা ফুল থাকবে। তো পালমোনারি আর্টারিটা ফুল থাকবে কখন? যখন এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হবে, পিডি হবে। আর আমরা টেট্রোলজিতে কি শিখলাম? যে সেখানে ব্লাড ভলিউম কম থাকবে। তো ব্লাড ভলিউম কম থাকলে পরে ওই পালমোনারি আর্টারিটা চুপসে যায়। চুপসে গেলে পরে এই পালমোনারি কোনাসটা কনকেভ হয়, আর কনকেভ মানে ভিতর দিকে চুপসে যায়। আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে যেখানে ব্লাড ভলিউম বেশি থাকে, সেখানে ওই পালমোনারি কোনাসটা কনভেক্স হয়, অর্থাৎ সেটা রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে এইটার জন্য একটা, তাহলে আমরা খেয়াল করি সামনের দিকে থাকছে লেফট অ্যাট্রিয়াম, সরি লেফট ভেন্ট্রিকল, আর তার উপরে থাকছে পালমোনারি কোনাস, সেই জায়গাটা ডিপ্রেসড। তাহলে এটা একটা জুতার মতো হলো না? এই যে জে শেপড, এটা উল্টা জে অ্যাকচুয়ালি। এই উল্টা জেটাকে অন্যভাবে বলা হয় বুট শেপড হার্ট। এটা আমাদের একটু ইয়ে দাও না বাবা। আচ্ছা, সানি জোহরা প্লিজ টেল মি দ্য সিবিসি ফাইন্ডিংস অফ পেরিফেরাল। এখানে হয় মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হতে পারে, আবার ডাইমরফিক ব্লাড পিকচার হতে পারে, কারণ এটা নট অনলি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই একটু পানি দাও না আমাকে, অথবা কখনো কখনো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, কখনো কখনো যদি এএসডি যদি থাকে তাহলে প্যারাডক্সিক্যাল এম্বোলিজম হইতে পারে না স্যার? হ্যাঁ এটা হইতে পারে, এটা পেন্টালজি অফ ফ্যালো।
পেন্টালজি অফ ফ্যালোট, এটা হলো আমরা টেট্রোলজি বললাম, তার সাথে যদি এসডি আসে সেখানে হলে পেন্টালজি অফ ফ্যালোট, সেখানে প্যারাডক্সিক্যাল এম্বোলিজম হতে পারে। আচ্ছা, টেট্রোলজি অফ ফ্যালোট নিয়ে বর্ন হলে কতদিন সার্ভাইভ করতে পারে নিউবর্ন চাইল্ড, এটা ভ্যারিয়েবল। এটা আশিক জিজ্ঞেস করেছে আমাকে, এটা ভ্যারিয়েবল। যদি আর্লি ইন্টারভেনশন দেওয়া যায়, যদি তার আর্লি প্যালিয়েটিভ সার্জারি করা যায়, এখন প্যালিয়েটিভের থেকে কিন্তু অনেক পেশেন্টের কমপ্লিট সার্জারি করে, তাদের লাইফ এক্সপেক্টেন্সি বেটার। প্লিজ এক্সপ্লেন মোর হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ব্রেন অ্যাবসেস ফরমেশন ইন টেট্রোলজি অফ ফ্যালোট। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে আমরা খেয়াল করি যে ডিঅক্সিনেটেড ব্লাড যেটা সিস্টেমিক সার্কুলেশনের থেকে ভেনাস রিটার্নের মধ্যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে আসে, এর ভিতরে লো অক্সিজেন কনসেন্ট্রেশন থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। এই মাইক্রো অর্গানিজম গুলো যখন রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়, এরা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসের ভিতরে যায়। লাংসের ভিতরে থাকে স্ক্যাভেঞ্জার সেল, থাকে ম্যাক্রোফেজ টাইপের। এই ম্যাক্রোফেজের কাজ হলো লাংসের ভিতরে এই সেলগুলোকে খেয়ে ফেলা এবং ব্লাডটাকে পিউরিফাই করে দেয়। সুতরাং পিউরিফাই করতে করতে যখন অক্সিজেনেশন হয়ে যায় লাংসে, তখন যে ব্লাডটা, যে প্রোডাক্টটা লেফট অ্যাট্রিয়ামের ভিতরে পালমোনারি ভেন দিয়ে ঢুকে, সেখানে যাওয়ার পরে সেই ব্লাডের মধ্যে সাধারণভাবে আর কোনো রোগ যৌন থাকে না। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ব্লাড যেটা যাচ্ছে সেটা কিন্তু লাংকে ওই বাইপাস করে যাচ্ছে, বাইপাস করে কিন্তু বিএসডি দিয়ে সরাসরি সে কিন্তু অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীর ছড়িয়ে গেল। তাহলে কি হলো, ওই রোগ জীবাণু যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল লাংসের মধ্যে, সেগুলো না হতে পারার কারণে এই পেশেন্টগুলো হাই প্রপেন্সিটি অফ অ্যাকোয়ারিং ইনফেকশন, এবং ব্রেনের মধ্যে একটা জায়গায় যখন সেই ইনফেকশন রোগ জীবাণুটা লস্ট হয়ে যায়, সেখানে দেয়ার ইজ হাই চান্স অফ ডেভেলপিং অ্যাবসেস। এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। Binish Kabu, love from Kashmir. Thank you for being with us. ইনশাল্লাহ আবার দেখা হবে। উইদাউট ট্রিটমেন্টে কতদিন সার্ভাইভ করবে, এটা তো কেউ দেখে নাই, সবাই চাই ট্রিটমেন্ট করতে। এটা যদি আমরা ট্রিটমেন্ট জিনিস না করি, তাহলে এটা কি ইনজাস্টিস হবে না, আনএথিক্যাল হবে। সুতরাং যদি এটাকে ঠিক মতো চিকিৎসা না পাই, তাহলে লাইফ এক্সপেক্টেন্সি ইজ নট মোর দ্যান 10 years। ওকে স্যার, পেন্টালজি অফ ফ্যালোট থাকলে কি রকম লাং ফিল্ডস পাওয়া যাবে? পেন্টালজি অফ ফ্যালোট থাকলেও কিন্তু লাংস ফিল্ড এইরকমই পাওয়া যাবে। কারণ হলো পেন্টালজি অফ ফ্যালোট যদি থাকে, তো সেখানে কিন্তু ব্লাড কিন্তু আবার সেই লেফট ইসের যাবে, লেফট ভেন্ট্রিকলে, ওখানে কিছু হয়তো যাবে, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না। কিন্তু আলটিমেটলি সে লেফট অ্যাট্রিয়ামেও যদি যায়, কিন্তু আলটিমেটলি সেই ব্লাডটা তো ইসে যেতে পারছে না, মানে পালমোনারি ট্রাঙ্কের মধ্যে তো আর ঢুকতে পারছে না। আর পালমোনারি ট্রাঙ্কের মধ্যে যদি ঢুকতে না পারে, তাহলে থিওরিটিক্যালি তেমন কোনো চেঞ্জ আসার কথা নয়। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। ইগারলি ওয়েটিং। সো আর কোনো কোশ্চেন পাচ্ছি না। বিনয় স্যার, স্যার, ওকে, আর তেমন কোনো কোশ্চেন এই মুহূর্তে আর নাই। তো ঠিক আছে, আমরা কোশ্চেন থাকলে পরে আমরা আরো আলোচনা করা যাবে, এই আর কি। আর স্যার টেট্রোলজি একটু যদি বুঝিয়ে দিতেন, টেট্রোলজি অফ ফ্যালোটটা একটু যদি বুঝিয়ে দিতেন। এই তামান্না, তুমি কি ঘুমাইতেছিলা? এতক্ষণ ধরে বুঝাইছি। আচ্ছা, এটা হলো বুঝিয়ে দিয়েছি যে রাইট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড আসছে, রাইট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড আসছে আনইভেন্টফুলি, কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যা হয়েছে যে রাইট ভেন্ট্রিকল থেকে যেখানে তার লাংসে যাওয়ার কথা ছিল, এই জায়গাটাই গোলমাল। এই জায়গাটা কেন গোলমাল? বিকজ অফ পালমোনারি স্টেনোসিস। তো ব্লাড যেতে পারে না। ব্লাড যেখানে যেতে পারে না, তখন রাইট ভেন্ট্রিকলের প্রেশারটাকে, এই ব্লাডটাকে বের করার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট সৃষ্টিগত করেছেন। তার একটা হলো বিএসডি তৈরি করছেন,
আর অ্যাওর্টা যেটা বেশি বেশি লেফট সাইডের দিকে ছিল সেটাকে সরিয়ে রাইট সাইডে নিয়ে আসছে, যাতে করে এখানকার পুলড ব্লাডটা সরাসরি ওই ইন্টার Never thought I'd get a chance to add Nicholas. স্যার পিডিএ তে কিভাবে লেফট রাইট শান্ট হয় আরেকবার বলবো। পিডিএ মানে কি ইশরাত জাহান? ইট ইজ দ্য কমিউনিকেশন বিটুইন অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক। তো অ্যাওর্টা কোন ভেন্ট্রিকলকে রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য লেফট ভেন্ট্রিকল। আর পালমোনারি ট্রাঙ্ক কোন ভেন্ট্রিকলকে রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য রাইট।